আমাকে ধরবেন না, আমি এখানে থাকতে চাই না। এসব কি বলো? আমি তোমার স্ত্রী। আমি তোমাকে ধরবো না তো কে ধরবে? আপনি অনেক পচা। আমার শার্ট প্যান্ট খুলতে চান কেন? আবির কি বলছো এসব? আমাদের আজ বাসর রাত, আর আমি তোমাকে আদর করব এটাই তো স্বাভাবিক। আদর করলে মানুষ এমন করে নাকি? আরে আজব তো, এমন বাচ্চাদের মতো কথা বলো কেন? আমাকে বাচ্চা কেন বলছেন? আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। ওকে, আমি তাহলে চলে যাই। আবিরের কথা শুনে মাহি বুঝতে পারছে না কি করবে, কান্না করবে নাকি হাসবে। মাহি এবার রেগে গিয়ে ধমক দিয়ে বলল, আরে কি পাইছো? আমাকে কি পাগল মনে হয়? আমার সাথে এমন একদম নাটক করবে না। বেশি বুঝলে একদম এনকাউন্টার করে দেব। মাহির কথা শুনে আবির ভয়ে ঢোকিলে কান্না করতে করতে বলল, প্লিজ ম্যাম, আমার সাথে এমন করেন না। আপনি যা বলবেন আমি তাই করব। গুড। আর নাটক করবে না, করলে একদম খুলি উড়িয়ে দেব। এখন আমার কাছে আসো আর আমাকে আদর করতে দাও। আবির ভয়ে ভয়ে মাহির কাছে গেল। মাহি টান দিয়ে আবিরকে নিয়ে কাছে নিয়ে এসেছে। খাটের উপর শুয়ে দিয়ে আবিরের উপর উঠে ঝাঁপিয়ে পড়ল। আবির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আবির চোখ বড় বড় করে মনে মনে ভাবতে লাগলো, ছি, এই ম্যাম তো আগে দেখতাম খুনি, এখন দেখি নোংরা। ও কিভাবে আমার ঠোঁট খাচ্ছে। ইয়াক থু, আমার তো বমি চলে আসছে। সরিয়ে দিলে আবার মারতে পারে। থাক বাবা, আমি চুপ করে শুয়ে থাকি। মাই আবিরের কোনো রেসপন্স না পেয়ে ঠোঁট ছেড়ে পড়ল। কেমনটা লাগে? এইভাবে কি আদর করতে ভালো লাগে? আর তুই যদি এইসব না বুঝোস, বিয়ে কেন করলি? ম্যাম, আমি তো বিয়ে করতে চাই নাই। আব্বু আম্মু তো বিয়ে করতে বললো, তাই আমিও কবুল বলছিলাম। রাগে শরীর জ্বলছে। ধ্যাৎ, পুরো বাসর রাতের সব স্বপ্ন একদম পানি করে দিল। আবিরের উপর থেকে নেমে লাথি দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। নিচে গিয়ে ঘুমাও, একদম আমার খাটে আসবে না। আমি নিচে ঘুমাতে পারি না। আর আপনি যে আমাকে লাথি দিলেন, আর একটু হইলে তো আমার কোমর ভেঙে যাইতো। ভাঙে তো আর নাই, নিচে যাও, না হইলে কোমরের সাথে আর কত কি ভাঙবো হিসেব নাই। মায়ের কথা শুনে আবির ভয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। মাই এপাশ ওপাশ হতে লাগলো। ঘুম না ধরাই মাহি উঠে লাইট জ্বালালো। আবির উঠে বলল, আমি খাটে ঘুমাই, আমার এখানে ঘুম পাচ্ছে না। আবিরের কথা শুনে মাহি আবিরের দিকে তাকিয়ে মায়া হইলে বলল। আচ্ছা ঘুমাও। আবির খুশি হয়ে খাটে উঠে চুপ করে শুয়ে পড়ল। মাহি কফি মেকারের সামনে দাঁড়িয়ে এক কাপ কফি বানিয়ে নিল। খাটে বসে খেতে লাগলো। আবির মাহির দিকে তাকিয়ে পড়ল। আপনার কি ঘুম পাচ্ছে না নাকি? অফিসে যাবেন? ঘুম আসছে না। তাহলে কফি খান কেন? ঘুম না আসলে আমি কফি খাই, এইটা আমার অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তুমি ঘুমাও, বিরক্ত করো না। আবির আর কিছু না বলে চুপচাপ চোখের উপর হাত রেখে শুয়ে থাকলো। মাহির আবিরের দিকে চোখ গেলে কিছু বলবে, তখনই আবির বলল। আমি কি একবারও আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব? আবিরের কথা শুনে মাই হেসে বলল। সো ফানি, তোমার জন্য রাগে ঘুম আসছে না, আর তুমি কি না ঘুম পাড়িয়ে দেবে? আমি কি করলাম? কিছু না, চুপ থাকো প্লিজ, মেজাজ গরম করো না। আবির আর কিছু বলল না। মাহি কফি খেয়ে শুয়ে পড়লো, লাইট অফ করলো। আবির আস্তে আস্তে মাহির কাছে এসেছে। মাথায় হাত বুলিয়ে দিলে মাহি চমকে যায়। মাহি আবিরের হাত সরিয়ে দিতে যাবে, তখনই আবির বলে। শান্তভাবে শুয়ে থাকেন, দেখেন আপনার ঘুম পাবে। আমার ঘুম না আসলে আমার আব্বু আমাকে এভাবে ঘুম পাড়িয়ে দিত। মাহি আর কিছু বলল না। আবির মাহিকে হাতের উপর মাথা নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মাহি আবিরের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবিরের সাথে জোর করে ইন্টিমেট হতে লাগলো। আবির বাধা দিতে গেলে পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাহির সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আবির মাহির বুকে শুয়ে থাকলে মাহি বলল। কি এখন ভালো লাগছে না? প্রথমে যে এত করে বললাম আদর করতে চাইলে না, পরে তো আমাকে ছাড়ছিলে না। আমি কি জানতাম এইটাতে এত মজা লাগে? এখন তো জানলে। আচ্ছা, তুমি এমন বাচ্চা টাইপের কেন? তুমি তো কলেজে উঠছো, তাই না? হ্যাঁ। তারপর এমন বাচ্চাদের মতো ব্যবহার কেন? আমি কই বাচ্চা, আমি তো বড় হয়ে গেছি। অনেক বড় হয়ে গেছেন। এখন ঘুমান, আমার ঘুম পাচ্ছে। আমার আবার আদর খেতে ইচ্ছে করছে। তাই নাকি? এখন আবার আদরের জন্য পাগল হয়ে যাচ্ছেন। এখন যদি বলি করতে দিব না? প্লিজ প্লিজ করতে দেন, আমার অনেক আদর খেতে ইচ্ছে করছে। আবিরকে বাচ্চাদের মতো করতে দেখে মাহি হেসে দিল। আবির মাহির উপরে ঝাঁপিয়ে পড়ল। আবির আবার দুজন একে অপরকে আদর করতে লাগলো। আদর করা শেষ হলে মাহি বলে উঠল। এখন ঘুমাও, আর করা সম্ভব না। সকালে আমাকে উঠে অফিসে যেতে হবে। আচ্ছা, আমারও ঘুম পাচ্ছে অনেক। ঘুমাও তাহলে। আপনার বুকে ঘুমাই। আচ্ছা। আবির মাহির বুকে ঘুমিয়ে গেল। মাহি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে আবিরের ঘুম ভাঙলে দেখে মাহি খাটে নাই। আবির উঠে নিচে চলে গেল। নিচে গিয়ে বলল। আম্মু, আমার ম্যাম কোথায়? ওনাকে কোথাও দেখছেন?
আবিরকে দেখে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আবিরের আব্বু আবিরের হাত ধরে বলল, মাহিন তুমি যাও গোসল করে আছো। আর মাহি অফিসে চলে গেছে। এত সকালে কে গোসল করে? আমি গোসল করতে পারবো না। আচ্ছা, উনি কখন আসবে? মাহি তো দুপুরের দিকে আসবে। তুমি রুমে গিয়ে গোসল করে আসো, আমি তোমাকে খেতে দিই। গোসল করব না। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহির আম্মু আব্বু আবিরের আব্বু আম্মু একে অপরের দিকে তাকিয়ে থাকলে মাহির আম্মু মাহিকে কল দিয়ে আবির দিকে ফোন দিয়ে বলল। আবির, তুমি মাহির সাথে কথা বলো। আবির ফোনটা নিয়ে মাহির দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে না বলে চলে গেছেন কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই ডাক দেই নাই। আর তুমি এইভাবে এখানে এসেছো কেন? যাও গোসল করে আসো। তুমি একবার নিজের চেহারা দেখো। আবির নিজের চেহারা দেখে অবাক হয়ে গিয়ে বলল। আপনি আমার সারা মুখে কি করছেন? মাহির লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছিল। মাহি আবিরকে শান্ত মাথায় বলল, আবির তুমি রুমে যাও, গোসল করো। এইভাবে মানুষের ভেতর আসতে হয় না। যাও তাড়াতাড়ি, সবাই হাসাহাসি করছে, বুঝতে পারছো না? এত সকালে গোসল করব না। মাহি রাগী লুক নিয়ে তাকালে আবির মাথা নিচু করে বলল, আচ্ছা যাচ্ছি। আর আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। গুড বয়, যাও। আচ্ছা তুমি কি খাবে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। আমার জন্য চকলেট নিয়ে আসলে হবে। ওকে, এখন যাও। মাহি কল কেটে দিলে আবির সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে খাটের উপরে বসে থাকলো। মাহির আম্মু কাজের মেয়েকে দিয়ে খাবার দিয়ে দিলে আবির খাবার খেয়ে ফোন বের করে গেম খেলতে লাগলো। দুপুর পর্যন্ত গেম খেলে পার করে দিল। মাহি ডিউটি থেকে এসে রুমে ঢুকে দেখে আবির শুয়ে থেকে গেমস খেলছে। মাহি শার্টের বোতাম খুলতে খুলতে দরজা লাগিয়ে দিলে আবির মাহির দিকে তাকিয়ে বলল, আপনি এসেছেন? হ্যাঁ, তা তুমি নাকি সারা দিন রুমে থাকছো? বাইরে যাও নাই কেন? কাউকে তো চিনি না, তাই যাই নাই। ও আচ্ছা, এই নাও তোমার চকলেট। আবিরের হাতে চকলেট দিলে আবির চকলেট নিয়ে খেতে লাগলো আর গেম খেলতে লাগলো। মাই থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে থ্রি পিস পরে ভেজা চুলে ওয়াশরুম থেকে বের হতেই আবির চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনাকে না অনেক সুন্দর লাগছে। তাই? হুম। মাহি মিষ্টি করে হেসে আয়নার সামনে গিয়ে চুলে হেয়ার ড্রাই করতে লাগলো। আবির মাহির কাছে এসে হেয়ার ড্রাই নিয়ে মাহির চুল শুকিয়ে দিতে লাগলো। মাহি হেসে বলল, হয়েছে, যাও। না, এটা করতে ভালোই লাগছে। তাই? হুম। মাই আবিরের দিকে ঘুরে ঠোঁটে আলতো করে কিস করে দিল। আবির লজ্জা পেয়ে যায়, মুচকি মুচকি হাসতে লাগলো। আবিরকে হাসতে দেখে মাহি বলল, কি ব্যাপার, হাসছো কেন? রাতের কথা মনে পড়ে গেল। ফাজিল, চলো খাবার খেয়ে আসি, অনেক ক্ষুধা লাগছে। আবির হেয়ার ড্রাই রেখে মাহির সাথে যেতে লাগলো। খাবার টেবিলের সামনে বসলে হঠাৎ করে দরজার দিকে চোখ গেল। আবির চমকে গেল। আবির ওর আব্বুর দিকে তাকাতেই দেখে ওর আব্বু দাঁড়িয়ে গেছে। মাহি চেয়ার থেকে উঠে মহিলাটাকে জড়িয়ে ধরে বলল, ছোট আম্মু, তুমি আজকে আসলে? তোমাকে কতবার বলছি ছোট আব্বুকে নিয়ে আসো, তুমি খালি ব্যস্ততা দেখাইছো। আরে পাগলি মেয়ে আমার, তুই তো এখন জব করিস, এখন তো বুঝিস কতটা ব্যস্ত থাকতে হয়। তা ঠিক বলছো। ছোট আব্বু কোথায়? তোর আব্বু আসতে পারে নাই, রাগ করিস না। কিরে আয়ান পিচ্চি বদমাইশ, এত চুপচাপ কেন? উফ বউ, তুমি আমাকে পিচ্চি বলবে না তো। আর আমি অনেক ভালো ছেলে, আমাকে একদম বদমাইশ বলবে না। বদমাইশ হলো তোমার বর, কারণ সে আমার বউকে কেড়ে নিয়েছে। আয়নের কথা শুনে ফিক করে হেসে দিল। মাহির আম্মু আয়নকে বুকে জড়িয়ে পড়ল। বাহ, আমার ছেলেটা তো অনেক পাকনা হয়ে গেছে। শাশুড়ি আম্মু, তোমার সাথে কথা নাই। তুমি আমাকে না জানিয়ে আমার বউকে বিয়ে দিলে কেন? কি আর করব বলো, তোমার বউয়ের তো বিয়ের বয়স হয়েছে। এখন যদি না বিয়ে দেয় তাহলে তোমার বউ বয়স্ক হয়ে গেলে তখন তুমিও পছন্দ করতে না। মাহি তুই, আল্লাহ, তুই তো পাকনা হয়ে গেছস। তোর মতো যদি আমার জামাইটা একটু পাকনা হইতো। তোমার জামাইকে ডাক দাও, পরিচয় হই, দেখি আমার বউকে কে বিয়ে করেছে। ওহ, আমি তো পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি। রাহেলা, এদিকে আসো। রাহেলা বেগমকে নিয়ে আবিরের আব্বুর সামনে নিয়ে গিয়ে বলল, রাহেলা, এটা মাহির শ্বশুর শাশুড়ি, আর এটা আমার ছোট দেবরের স্ত্রী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? জি। উফ, বড় আম্মু, বউয়ের বর কোনটা সেটাই তো বললে না। আরে বাবা, শান্ত হও। ওই যে টেবিলের সামনে, ওইটা তোমার বউয়ের বর। আয়ন আবিরকে দেখে কাছে গিয়ে ভালোভাবে দেখে বলল, এই তুমি জানো না ওইটা আমার বউ? তুমি আমার বউকে বিয়ে করেছো কেন? আয়নের কথায় পাত্তা না দিয়ে আবির খাবার না খেয়ে হাত ধুয়ে পড়ল। আব্বু আমার সাথে এমন না করলেও পারতে। আবিরকে রেগে যেতে দেখে সবাই অবাক হয়ে গেল। আবির বের হয়ে যেতে নিবে, সাথে সাথেই মাহি হাত ধরে বলল, কি ব্যাপার, তুমি রেগে বের হয়ে যাচ্ছ কেন? কি হয়েছে?
কিছু না, হাত ছাড়েন। আবির মাহির হাত সরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে নিল। আবিরের আব্বু বলল, মাহি আমি দেখছি ওই হয়তো আয়ান তোমাকে বউ বলছে, এইটাতে পছন্দ হয় নাই। এই ছেলেকে নিয়ে সত্যিই আমি পারবো না। এমন বাচ্চা কিভাবে হতে পারে? আবিরের আপু বাহিরে চলে গেল। আবির গেট দিয়ে বের হতে যাবে, সাথে সাথেই আবিরের আপু হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলে আবির রেগে বলল, আপনি ইচ্ছে করে আমাকে নিয়ে এসেছেন। আবির বিশ্বাস করো, আমি জানতাম না এটা ওর শ্বশুর বাড়ি। আমি তো শুধু মাহির আব্বুকে চিনি। মাহির আব্বুর সাথে আমার বিজনেস সূত্রে পরিচয়। আমি জানতাম না ওর ছোট ভাইয়ের বউ রাহেলা। আপনি সব জানতেন, আপনি ইচ্ছে করে ওনার সামনে আমাকে হাজির করেছেন। মাহিন, আমি তোমাকে কীভাবে বোঝাবো? বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না। আল্লাহর কসম, আমি জানতাম না এইটাও ওর শ্বশুর বাড়ি। আমি তাহলে জীবনও এই বাড়ির সাথে আত্মীয়তা করতাম না, যত বিজনেস লস যাক। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যেতে চাই। আবির, এখানে চলে গেলে ওরা সন্দেহ করবে। এখানে আর কিছুদিন থেকে বাসায় চলে আসো। আমি ওনার সামনে থাকতে পারবো না, কেন বুঝতে পারছো না? ওনাকে দেখলে আমার রাগ হয়। আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই। প্লিজ আব্বু, আমার এখানে থেকে যাও। আর ওই তোমাকে অনেক ভালোবাসে। উফ, আবু প্লিজ চুপ করবেন, এইসব শুনতে চাই না। ওকে শুনো না, ভিতরে চলো। আবিরের আপু আবিরকে অনেক বুঝিয়ে জোর করে ভিতরে নিয়ে গেল। ভিতরে গেলে দেখে রাহেলা বেগম আয়ান নাই। মাহি আবিরের দিকে তাকিয়ে বলল, এই তুমি এত হিংসুটে কেন? ওই ছোট মানুষ আমাকে মজা করে বউ বলে, এইটা নিয়ে এইভাবে কেউ রাগ করে? মাহির কথা শুনে আবির রাগে রাগে বলল। আমার জিনিস শুধু আমার, অন্য কারো না। আমার জিনিসের ভাগ আমি কাউকে দেই না। আবির কথাটা বলে সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। আবিরের আপু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহি খাবার নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে আবিরের চোখে পানি দেখে মাহি অবাক হয়ে গেল। মাহি আবিরের কাঁধে হাত দিয়ে আবিরের চোখ মুছে ফেলতে লাগলো। মাহি আবিরকে বলল, এই পাগল, এই সামান্য বিষয়ে কেউ কান্না করে? আরে বাবা, আমি তো তোমার বিয়ে করা বউ। আমি কি তোমাকে কখনোই ছেড়ে যাব না তো? আরে বাবা, এই পিচ্চি আমার চাচাতো ভাই, একটু পাকনায় বেশি। তুমি একবার ওর সাথে মিশে দেখো, তখন বুঝতে পারবে ওই কত ভালো। আর তুমি ভেবে দেখো ওর বয়স কোথায়, 14 আর আমার 25। এখন নিজেই দেখো ওর সাথে আমার কি যায়। আবির মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার খুব কাছের মানুষগুলো কখনোই আমার থাকে না। কেন কেন আমাকে রেখে চলে যায়? আবিরের কথা শুনে মাহি অবাক হয়ে পড়ল। মানে? আবির মাহিকে ছেড়ে দিয়ে চোখ মুছে পড়ল। কিছু না, ঘুম পাচ্ছে। আবির খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। মাই আবিরকে ডাকতে লাগলো। আবির কোনো সার শব্দ করলো না। মাই আর কিছু না বলে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে মাহি ওর পাশে বসে ফাইল চেক করছে। আবির মাহিকে বলল, কি ব্যাপার, আজকে আপনি ডিউটিতে যান নাই? গেছিলাম রাতে, দুপুরের দিকে একবার যাব। ও, যাও ফ্রেশ হয়ে আসো। আজকে কি গোসল করতে হবে? না, ফ্রেশ হয়ে আসলে হবে না? ফ্রেশ হয়ে আসলে হবে। যেদিন আমি তোমাকে স্পর্শ করব সেদিন গোসল করবে। আপনার শরীরের সাথে কোনো রোগ জীবাণু আছে নাকি? আবির কথা শুনে মাহি রাগিয়ে লুক নিয়ে তাকালে আবির ভয়ে ঢোক গিলে বলল, ধুর, রাগ দেখান কেন? মেজাজ গরম করো না, যাও এখান থেকে। তাহলে আমার বাসায় আমি চলে যাই, তাহলে তো আর আপনার মেজাজ গরম হবে না। কেন, তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না নাকি? শোনো, আমার যখন ছুটি দেবে তখনই আমরা তোমার বাসায় গিয়ে থাকবো। আপনাকে ছুটি কবে দিবে? দেরি আছে, যাও ফ্রেশ হয়ে আসো, ক্ষুধা লাগছে। রাতে তো নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। আবির অবাক হয়ে বলল, আমি আবার কখন আপনাকে খেতে না করলাম? বোকা কোথাকার, জামাই না খাইলে আমি কিভাবে খাবো শুনি? যাও তো। মাহির কথা শুনে আবির আর কিছু বলল না। খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে আসলে দেখে আয়ন মাহির সাথে বসে বসে গল্প করছে। আবিরকে দেখে আয়ন বলল, এই তুমি আমার উপরে রেগে কেন আসো? আমি অত খারাপ না যে তোমার বউকে আমি নিতে যাব। আমার গার্লফ্রেন্ড আছে তোমার বউয়ের থেকে সুন্দর। আয়নের কথা শুনে আবির মাহি দুজন অবাক হয়ে গেল। মাহি বুড়ো কুচকে বলল, বর, তুমি আমাকে অসুন্দর করতে পারলে? আজ আমি অন্য কারোর বউ বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে। কথাটা বলে মাহি কান্নার অভিনয় করলে আয়ন মাহির চোখের পানি মুছে দিতে দিতে বলল, আরে বউ, তুমি তো সুন্দর, বাট তোমার বউটা তো আমাকে সন্দেহ করে, তাই একটু পাম দিলাম যাতে বুঝে আমি তোমার পিছনে পড়ে নাই। আয়নের কথা শুনে মাহি যেন হা হয়ে গেল। আয়নকে বলল, তোর এত বুদ্ধি কই থেকে আসে রে? আর এই গাধাকে দেখ, ভার্সিটিতে পড়ে, বোকা চন্দ্র একটা। আমি স্মার্ট বয়, আমার বুদ্ধি থাকবে না তো কার থাকবে? আচ্ছা চলো, তোমার বড় আম্মু ডাকছে। আয়ন আবিরের এক হাত দিয়ে আরেক হাত দিয়ে মাহির হাত ধরে নিয়ে যেতে লাগলো। আবির আয়নের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও পিচ্ছি, তোমার উপরে আমার কোনো রাগ নাই। রাগ যার উপরে সেইটা প্রকাশও করার উপায় নাই। তিনজন নিচে নামলো। মাহি ঘ্রাণ নিয়ে বলল,
ছোট আম্মু, তুমি আজকে রান্না করছো? তাড়াতাড়ি আয় তোরা। আবির রাহেলা বেগমের রান্নার কথা শুনে চলে যেতে চাইলে সাথে সাথে আয়ন টেনে টেবিলের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। সবাই টেবিলে বসলে আবির হাসি মুখে বলল, আন্টি, আপনি কিছু রান্না করেন নাই? করছি তো, এই যে এগুলো আমি রান্না করছি। ও আচ্ছা। রাহেলা বেগম খাবার দিতে যাবে, সাথে সাথে আবির বাধা দিয়ে বলল। আন্টি, আপনার রান্না করা খাবারগুলো দেন। আপনার হাতের রান্না অনেক মজা। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহি ভুরু কুচকে বলল, আরে আম্মুর রান্না তোমার কাছে এত মজা লাগছে? একবার ছোট আম্মুর রান্না খেয়ে দেখো, কত মজা, একবার খাইলে বারবার খাইতে চাইবে। আমি এসব খাই না। আন্টি, আপনি খাবারগুলো দেন না। আবিরের কথা শুনে রাহেলা বেগম মনে মনে অনেক কষ্ট পেল, কিন্তু প্রকাশ করলো না। মাহির আম্মু খুশি হয়ে আবিরকে খাবার দিতে লাগলো। মাহির আব্বু বলল, কি ব্যাপার আবি, তুমি না এসব জিনিস অনেক পছন্দ করো, তাহলে হঠাৎ আজ বলছো কেন তুমি এসব খাও না? মাহির আব্বুর কথা শুনে সবাই আবিরের দিকে তাকালে আবির বলল, এইসব রান্না আমি আমার আম্মুর হাতে খাই, অন্য কারো রান্না খেতে পারি না। আরে একবার নিয়ে দেখো, তুমি যদি একবার খাও তাহলে দেখো বারবার খাইতে চাইবে, আর আম্মুকে বলবে রান্না করে দিতে। আবির মাহির কথায় কোনো উত্তর না দিয়ে মাহির আম্মু বেড়ে দেওয়া খাবার তাড়াতাড়ি করে খেয়ে হাত ধুয়ে উঠে পড়তে যাবে। আইন সাথে সাথে বলল, আম্মু দেখো, বউয়ের বর আমার থেকেও কম খায়, ওর থেকে তো আমি অনেক বেশি খেতে পারি। আবির আইনকে কিছু না বলে চলে গেল। সবাই আবিরের দিকে তাকিয়ে থাকলো। মাহির আম্মু বলতে লাগলো, মাহির এই আবিরের আবার কি হলো? এমন বিহেভিয়ার কেন করছে? আমিও ঠিক বুঝলাম না, ওর ভেতরে ভদ্রতা বলে কিছুই নাই, বোকাচন্দ্র একটা। এই তোমরা না বিজনেসের জন্য কি এক পাগল ছাগলের সাথে বিয়ে দিয়েছো? কথা শুনে রাহেলা বেগম কিছু বলতে গিয়েও বলতে পারলো না। মাহির আপু বলতে লাগলো, আমি তো আগে আবেদদের বাসায় গিয়েছি। আবেদ তো এমন না, আমরা গেলে কত খুশি হতো, আত্মীয় স্বজনদের দেখলে ও অনেক খুশি হতো। কাকে কিভাবে আপ্যায়ন করবে একদম পাগলের মতো হয়ে যায়। আর সেই ছেলে কিনা এমন করলো। একবার তো মাসুম আমাদের সাথে খেয়েছিল আমাদের মনে রাখার জন্য, অথচ মাসুমের অ্যালার্জি ছিল। কি এক অবস্থা হয়ে গিয়েছিল। আর সেই ছেলে কেমন একটা করছে। মাহির আব্বুর কথা শুনে রাহেলা বেগম মনে মনে ভাবতে লাগলো, না, একবার আবিরের সাথে কথা বলতে হবে। বাহ, বউ তোমার বরের সাথে তো আমার মিল আছে। হুম, তুমি যে আমার বর, তাই মিল আছে ওর সাথে। আচ্ছা সবাই খাও, ওর কথা ছাড়ো। সবাই মিলে খাবার খেতে লাগলো। আর এইদিকে আবির রুমে বসে গেম খেলতে লাগলো। রাহেলা বেগমের মুখ চোখের সামনে ভাসলে রাগে বিছানার চাদর খামচিয়ে ধরলো। আয়ন মাহি রুমের ভিতর আসলে আবির নিজেকে শান্ত করে নিল। আয়ন খাটের উপর উঠে আবিকে বলল, বউয়ের বর কি খেলো? আমাকে ভাইয়া বলতে পারো না? বউয়ের বর, এইটা কি ধরনের কথা? তুমি এত রাগো কেন? এই তুমি কি ওর সাথে ভালো ব্যবহার করতে পারো না? আমি ওকে ভাইয়া বলতে বলছি, এখানে খারাপ ব্যবহারের কি হলো? ওকে ভাইয়া বলবো। আমাকে এই গেম খেলতে দিবে কি? নাও। খুশি হয়ে ফোনটা নিয়ে খেলতে লাগলো। আয়নকে খেলতে দেখে বলল, তুমি দেখি সব দিকে এক্সপার্ট। ওই আর কি, একটু একটু সব শিখে নিছি। খুব ভালো, বাট আজকের পর থেকে যেন পাকনামি করতে না দেখি। আমি কই পাকনামি করি? করো তো পাকনামি, তুই ছোট মানুষ, ছোটদের মতো থাকবে। ওকে, এখন কথা বলো না, খেলতে দাও। আবির আর কিছু বলল না। মাহি ওদের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে এমন ভাবে ট্রিট করছো, মনে হচ্ছে তুমি ওর বড় ভাই। তো আমি তো ওর বড় ভাই না, মানে তোমার ভাই, মানে তো আমারও। বাহ, তুমি আবার আপনি থেকে তুমিতে আসতে পারলে। আবির কিছু না বলে চুপ করে আয়নের গেম খেলা দেখতে লাগলো। মাহির ফোন বেজে উঠলো। কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা শেষ হইলে আবির বলে উঠলো, এই কেসটা আপনাকে নিতে হবে না। আবিরের কথা শুনে মাহি অবাক হয়ে পিছন ঘুরে তাকিয়ে বলল, মানে কেস নিব না কেন? নেওয়ার দরকার নেই আমার মনে হয়। ওরা কোনো সাধারণ মানুষ না, টাকা পয়সার গরম তাদের, কোনো বড় মন্ত্রীর সাথে তাদের উঠা বসা। আজকে জেলে দিবেন তো 2 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়ার নোটিশ চলে আসবে। বললেই হলো নাকি? আর তুমি ছোট ছোটর মতো থাকো। আবার যেন আমার কাছে সাহায্য চাইতে আসেন না। আজব তো, আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? কি জানি। মাহি আবিরের কথা ঠিক বুঝতে পারলো না। এইদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো। আবির আয়নকে নিয়ে ছাদে চলে গেল। আবির আয়নের সাথে বসে থাকলে আয়ন বলল, ভাইয়া দোকানে যাব, তুমি কি কিছু খাবে? একা দোকানে যেতে হবে না, কি খাবে আমাকে বলো, আমি নিয়ে আসছি। রাহেলা বেগম ওদের একসাথে দেখে খুশি হয়ে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, দুই ভাই মিলে কি কথা বলো? উফ আম্মু, এই ভাইয়া খালি তোমার মতো শাসন করতে নেয়। তুমি বলো আমি কি ছোট আছি? আমি তো বড় হয়ে গেছি, দোকানে যেতে চাচ্ছি, ভাইয়া যাইতে দিবে না। ভাইয়ার কথা মতো চলবে, ভাইয়া কখনোই তোমার ক্ষতি চাইবে না।
তাই ভাইয়া তোমাকে শাসন করে। আয়ন চলে গেল। আবির চলে যেতে চাইলে রাহেলা বেগম আবিরের হাত ধরে ফেলে। আবির হাত এক ঝটকায় সরিয়ে দিল। রাহেলা বেগম আবিরকে পিছন থেকে জড়িয়ে ধরে আবির চোখ বন্ধ করে ফেলল। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহেলা বেগমের চোখের পানি আবিরের শার্টে পড়তে লাগলো। রাহেলা বেগম আবিরকে বলল, আবির, আমাকে এভাবে ইগনোর করিস না, আমি আর পারছি না। আমাকে ছেড়ে দেন। আবির, আমাকে ক্ষমা করে দে। আবির রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম ক্ষমার কথা বলবেন না। আপনি কে যে আপনাকে ক্ষমা করতে যাব? আমি আপনাকে ঘৃণা করি। আমি চাই না আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে কেউ জানুক। ভালো আছেন, ভালো থাকেন। একদম আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। আবির, আমি তোর। রাহেলা বেগম আর কিছু বলতে যাবে, আবির সাথে সাথে বলে উঠল, ওই মুখে একদম বলবেন না আপনি আমার মা। আমার আম্মু আছে, আপনি আমার কেউ না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবির, তুই এখন বড় হয়েছিস, আমার কথা তুই শোনেক। আমি শুনতে চাই না, আমি এটাই জানি আপনি একটা স্বার্থপর মহিলা। কিসের স্বার্থপর? তুই নিজেও তো বিয়ে করছিস। তোর আর মাহির যদি একে অপরের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে জীবনেও একসাথে সংসার করা সম্ভব হবে না। যেখানে ভালোবাসা নাই সেখানে কিভাবে সারা জীবন মানুষ সংসার করতে পারে বলতে পারবি? আবির চিৎকার করে বলল, একে অপরের প্রতি ভালোবাসা না থাকে তাহলে আমাকে জন্ম কেন দিয়েছিলে? আমাকে জন্ম দেওয়ার আগে কি একবারও দুইজন ভাবতে পারো নাই যে আমরা একসাথে সারা জীবন থাকতে পারবো না? শুনো, এইসব এক্সকিউজ আমাকে দিতে আসবে না। আমার জীবনটা একদম নরক করে দিয়েছো। ভেবেছিলাম সবার থেকে দূরে চলে যাব, এইখানে বিয়েও করছি যাতে তোমাদের দুইজনের থেকে দূরে থাকতে পারি। দেখো কতটা ভালো কপাল, সেই তোমার আত্মীয়ের সাথে আত্মহত্যা করে ফেলছি। আবিরের কথা শুনে রাহেলা বেগম চুপ হয়ে গেল। আর কি চমক দিয়ে যেন বের হতে চাচ্ছে না। আবির চোখ মুছতে মুছতে নিচে চলে গেল। রাহেলা বেগমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আইন আসলে আইন আসলে রাহেলা বেগম সাথে সাথে চোখ মুছে ফেলল। আম্মু, ভাইয়া কি নিচে চলে গেছে? হ্যাঁ না। আম্মু, তোমার কি হয়েছে? আইন নিচে চলে গেল। মাহি রুমে গিয়ে দেখে আবির খাটের উপর উপর হয়ে শুয়ে আছে। আইন আবিরের কাছে গিয়ে বলল, ভাইয়া। আইনের কণ্ঠ শুনে আবির তাড়াতাড়ি চোখ মুছে আয়নের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, চলে এসেছো? কি ব্যাপার ভাইয়া, তোমার আর আম্মুর চোখ লাল কেন? আরে ছাদে ছিলাম, হয়তো ধুলা গেছে তাই এমন লাল হয়ে গেছে। ও আচ্ছা, এই নাও, এগুলো বউ কিনে দিয়েছে। বউ মানে? সরি, বউ তো ডিউটিতে চলে গেল, আমাকে দোকানের কাছে দেখে এগিয়ে এসে এসব কিনে দিয়েছে। আর তুমি নাকি চকলেট অনেক পছন্দ করো, নাও। ও আচ্ছা, তুমি খাও, আমি পরে খাবো। এখন কিছু খেতে ইচ্ছে করছে না। খাও না ভাইয়া, না হলে বউ কষ্ট পাবে তো। তুমি কিভাবে জানো বউ কষ্ট পাবে? জানার কি আছে? আমি যদি কাউকে কিছু কিনে দিই, সে যদি না নেয়, এখানে তো আমার খারাপ লাগবে। অনেক যুক্তি দিয়ে কথা বলো। একটু একটু। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি খেয়ে নাও। খেলতে যাব, তুমি যাবে আমার সাথে? কোথায় খেলতে যাবে? আমার ফ্রেন্ড আছে, ওদের সাথে খেলতে যাব বিকেলের দিকে। এখন চলো ঘুরতে যাই, চকলেট খাওয়া শেষ করে। তোমরা তো লন্ডন থাকো, তাহলে এখানে তোমার ফ্রেন্ড কিভাবে আসলো? এখানে আমি 2 বছর থেকে এখানে পড়াশোনা করছি। আমার হাই স্কুলের ফ্রেন্ড আছে। তুমি হাই স্কুলে পড়ো? কোন ক্লাসে? ক্লাস 7। কি, 14 বছরের ছেলে 7-এ পড়ো? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমি স্টুডেন্ট অনেক ভালো। আমি কেজি স্কুল থেকে প্লে পর্যন্ত পড়ে সোজা ক্লাস 2তে ভর্তি হয়েছিলাম, তাই সবার থেকে আমি ক্লাসে এগিয়ে আছি। বাহ। এখন খাও তো। আয়নের হাত থেকে চকলেট নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আবির আয়নকে বলতে লাগলো, আয়ান, তুমি ঘুরতে যাও। আয়ান, এভাবে ভাইয়াকে টানছো কেন? ভাইয়া ব্যথা পাবে তো। ভাইয়াকে যেতে বলছি, আমার সাথে যেতে চাইছে না কেন? ভাইয়াকে সাথে যেতে বলো। রাহিলা বেগম আবিরের দিকে তাকাতেই আবিরকে কিছু বলার সাহস পেল না। আবির আয়নকে বলল। আচ্ছা চলো। আবির আয়নের সাথে চলে গেল। আয়ন স্কুল মাঠে নিয়ে গেল। আয়ন শীষ বাজালে বেশ কিছু ছেলে মেয়ে দৌড়ে আসলো। এসে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন সবার সাথে কথা বলে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর বলল, তাহলে বিকেলে কিন্তু খেলতে আসবো, সবাই এসো কিন্তু। আয়নের কথা শুনে হ্যাঁ বলল। আয়ন তারপর আবিরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন আবিরকে এখানকার সবকিছু চিনিয়ে দিতে লাগলো। আয়নকে যত দেখছে আবির যেন শুধু অবাক হয়ে যাচ্ছে। আয়ন আবিরকে বলল, ভাইয়া চলো নামাজ পড়ে আসি, আম্মু জানতে পারলে অনেক বকা দিবে, গতকাল নামাজ পড়ি নাই। আচ্ছা চলো। আবির আর আয়ন মসজিদের ভিতর গিয়ে অজু করে নামাজ পড়তে ঢুকে পড়ল। দুজন নামাজ পড়ে বাহিরে আসলো। আয়নের হাত ধরে আবির হাঁটছিল। হঠাৎ করে একটা গাড়ি আয়নের সাথে ধাক্কা দিতে যাবে, সাথে সাথে আবির আয়নকে ঘুরিয়ে নিল। গাড়ির সাথে আবিরের ধাক্কা লাগলো। আবিরের পিঠ কেটে রক্ত পড়তে লাগলো। গাড়িওয়ালা আবিরদের কাছে এসে ক্ষমা চেলে আবির চলে যেতে যাবে।
আবির চলে যেতে বলে। আইন রেগে গিয়ে গাড়িওয়ালাকে মারতে যাবে। আবির সাথে সাথে আইনকে জড়িয়ে ধরে বলল, আয়ান, শান্ত হও। উনি তো ইচ্ছে করে নাই। ওনার ভ্যানের সামনে থেকে পাথরটা সরিয়ে যাওয়ার কারণে এদিকে চলে এসেছে। সারো ভাইয়া, উনি কি ভালোভাবে রাখতে পারে না? তোমার পিঠ দিয়ে রক্ত পড়ছে। একটু কাটছে, চলো। আবির আয়নকে কোলে তুলে জোর করে বাসার দিকে নিয়ে যেতে লাগলো। আয়ন রেখে বাসার সামনে এসে রাগ করে বাসার ভিতর ঢুকলো। আবির আয়নের পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, আয়ান, এই সামান্য বিষয়কেও রাগ করে? আয়ান, আমার কথাটা শোনো। আয়নকে ডেকে থাকতে দেখে রাহিলা বেগম জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? এত রেগে আছো কেন? ভাইয়ার সাথে আমার কোনো কথা নাই। ভাইয়া কি করেছে এমন কেন বলছো? মাহি অফিস থেকে এসে দরজা দিয়ে ভিতরে ঢুকে আবিরের সাথে রক্ত দেখে চমকে বলল। আবির, তোমার শার্টে রক্ত কেন? আবিরের কাছে আসলে শার্ট ধরতে গেলে আবির সরে গিয়ে বলল, কিছু হয় না, একটু ছিলে গেছে। কিভাবে? জানি না। মিথ্যা কেন বলো ভাইয়া? আম্মু ভাইয়া আমাকে বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছে। মানে? আয়ন আবিরের কাছে গিয়ে শার্ট তুললে সবাই চোখ বড় বড় করে ফেলল। রাহিলা বেগম দৌড়ে এসে আবিরের ক্ষত জায়গায় শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে বলল, এতখানি ক্ষত হয়ে গেছে আর কাউকে কিছু বলার প্রয়োজন মনে করো না? মানলাম আমাকে বলবে না, এখানে তো তোমার শাশুড়ি আছে, মাহি আছে, তাদের কি বলার প্রয়োজন মনে করো না? কতটা রক্ত পড়ছে হিসাব আছে? আবির রাহিলা বেগমের হাত সরিয়ে দিয়ে বলল, আন্টি, এটা কি করলেন? আমার মতো ছেলের জন্য নিজের শাড়িতে রক্ত লাগিয়ে ফেললেন। চিন্তা করেন না, আমি একটা শাড়ি কিনে দিব। আবিরের কথা শুনে রাহিলা বেগম নিজের রাগ কান্না চেপে রাখতে না পেরে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এইটাই দেখে সবাই অবাক হয়ে গেল। মাহি আবিরের কাছে এসে রাহিলা বেগমকে কিছু বলবে, তার আগে রাহিলা বেগম বলতে লাগলো, এত বেশি কেন বোঝোস? সব সময় অতিরিক্ত কথা বলোস। তোর থেকে কি আমার এই শাড়ি বেশি নাকি? আমার কাছে আমার জীবনের থেকেও তোর আর আয়ানের জীবনের মূল্য অনেক বেশি, আর সেখানে সামান্য শাড়ি বেশি হবে? ভাবলি কিভাবে? চুপ করেন, একদম মিথ্যা নাটক করবেন না। আমার জীবনের কোনো মূল্য নাই। আমি মরে গেলে সবাই শান্তিতে থাকবে। আবির কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহির হাত সরিয়ে দিয়ে দৌড়ে উপরে চলে গেল। রাহিলা বেগম কান্না করতে করতে ফুলরে বসে পড়লো। আয়নো ওর আম্মুকে জড়িয়ে ধরলো। মাহির আম্মু বলল, ছোট, তুই কি আবিরকে চিনোস? এইসব কি বলি? আমি গতকাল থেকে খেয়াল করছি আবির তোকে সহ্য করতে পারে না। আমি বিষয়টা এড়িয়ে গেছি, কিন্তু এখন তো স্পষ্ট যে আবির তোকে সত্যিই পছন্দ করে না। ছোট আম্মু সত্যি করে বলবে আবিরের সাথে তোমার কি সম্পর্ক? তুমি তখন বললে আয়ান আর আবিরের জীবনের মূল্য তোমার কাছে অনেক মূল্যবান। রাহিলা বেগম কারোর কোনো কথার উত্তর না দিয়ে কান্না করতে করতে রুমে চলে গেল দৌড়ে। মাই নিজের রুমে চলে আসলো। আবিরকে দেখতে পেল সোফায় বসে আছে। মাই আবিরের পাশে বসে শার্টের বোতাম খুলতে লাগলো। আবির চুপচাপ বসে থাকলো। মাই ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। আবিরের ক্ষত জায়গায় মুছে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আবিরের এইদিকে কোনো খেয়াল নেই, নিচের দিকে তাকিয়ে আছে এক নজরে। মাই আবিরকে ব্যান্ডেজ করে দিয়ে বলল, আবির, মাহিটাকে আবিরের হুঁশ ফিরলে আবির বসে থেকে উঠে বলল, আমি বাসায় যাব। কেন? এখানে ভালো লাগছে না তাই। আবির, আমাকে একটা সত্যি কথা বলবে? আমি কাউকে কিছু বলতে চাই না। ওকে, ওই কথা রেখে দিলাম। কাজের কথায় আসি। তুমি গোয়েন্দা বিভাগের একজন সদস্য। হ্যাঁ। তোমাকে দেখে তো বুঝতে পারি নাই তুমি গোয়েন্দা বিভাগে জব করো। এত বোকাশোকা ছেলে কিভাবে কি? এনএসআই কাজ করার অনেক শখ ছিল, তাই জয়েন হয়েছিলাম। আর এইটা কেউ জানে না, আমি আর আমার ফ্রেন্ড এই গ্রুপে আছি। ও, আমার বিশ্বাস আপনি এই বিষয়ে কাউকে বলবেন না। আমি আপনাকে জানতে দিয়েছি, তাই জানতে পারছেন। স্যার তোমার সাথে কাজ করতে বলেছে। আমাকে কাজে সাহায্য করতে পারবে কি? সাহায্য না লাগবে না। সকালের দিকে না বললেন? আমি কি জানতাম যে আমার বোকা বর এমন ট্যালেন্ট আমার সিনিয়র হয়ে বসে আছে? মায়ের কথা শুনে আবির মুচকি হাসলো। মাই আবিরকে জড়িয়ে ধরতে গেলে আবির বলল, ফ্রেশ হয়ে আসো, তোমাকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে। ওইটা পরে একটা কিস করি। ছড়ো, এবি একসময় কিস। আমার সিনিয়র দেখে এত ভাব ভেড়ে গেল নাকি? মোটেও না, ভালো লাগছে না, তুমি যাও তো। আর আমি 3 বছর ধরে কাজ করছি, আমি অন্য আন্ডারে আছি, তোমার সিনিয়রও না। এই 3 বছরে তুমি অনেক কেস সমাধান করেছো। তোমার তো নাম ডাক আছে, সবাই তোমাকে ম্যাক্স নামে চেনে। হ্যাঁ। আচ্ছা তুমি থাকো, আমি গোসল করে আসি। ব্যান্ডেজ করছি, ওইখানে পানি লাগানো যাবে না। চলো আমি গোসল করিয়ে দিই। আরে লজ্জা পাওয়ার কিছুই নাই, অলরেডি সব দেখা শেষ। এই, তোমার কি লজ্জা কম নাকি? জামাইয়ের কাছে আবার কিসের লজ্জা? মাই আবিরকে জোর করে নিয়ে যেতে লাগলো। ওয়াশরুমে গেলে আবিরকে ক্ষত স্থানে কাগজ বেঁধে দিয়ে গোসল করিয়ে দিতে লাগলো।
আবির দুষ্টামি করে সাহস ছেড়ে দিলে মাহি চমকে উঠল। আবির মাহির চুল খুলে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে গলায় কিস করতে যাবে, সাথে সাথে আইন রুমে এসে ডাক দিল মাহিকে। সাথে সাথে আবির ছেড়ে দেয়। আইন ওয়াশরুমের সামনে এসে বলল, ভাইয়া তুমি গোসল করেছো? হ্যাঁ, তুমি খাটে বসো, আমি আসছি। আবির তোয়ালে পরে শার্ট প্যান্ট খুলে বাইরে বের হয়ে আসলো। মাহি ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আইন খাটের উপর বসে থেকে কিছু একটা ভাবছে দেখে আবির বলল, কি ব্যাপার আয়ান, মন খারাপ নাকি? ভাইয়া তুমি যে আমার বড় ভাই, আমাকে আগে কেন বলো নাই? আবির আইনের কথা শুনে চুপ হয়ে গেল। আবির আলমারি থেকে প্যান্ট বের করে পরে নিল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আয়নের পাশে গিয়ে বসলো। আবির আয়নকে বলল, তোমাকে কে বলছে আমি তোমার বড় ভাই? আম্মু বলেছে তুমি আমার বড় ভাই। আর তুমি আম্মুকে পছন্দ করো না কেন? আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে। আয়ান, একটা প্রমিস করতে পারবে? কি প্রমিস ভাইয়া? আমি যে তোমার বড় ভাইয়া হই আর তোমার আম্মু যে আমার আম্মু হয়, এইটা আর কাউকে বলবে না, প্রমিস করো আম্মাকে। কেন? তুমি কি আমাদের পরিচয় দিতে চাও না? তুমি কি আমাদের ঘৃণা করো? না, আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে নিজের ভাই হিসেবে ভালোবাসি, কিন্তু আমি চাই না কেউ জানুক আমি তোমার আম্মুর সন্তান। জানলে কি সমস্যা ভাইয়া? আমি চাই না, তাই সমস্যা থাকবে কেন? আচ্ছা প্রমিস করলাম। গুড বয়। আচ্ছা বউকে বললে কি কোনো সমস্যা হবে? কাউকে বলবে না। আচ্ছা তাহলে তোমাকে কি ভাইয়া বলে ডাকবো? হ্যাঁ, ডাকবে, এইটাতে সমস্যা নাই। ওকে তাহলে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তোমার ওখানে অনেক ব্যথা করছে তাই না? না, ঠিক আছে। আচ্ছা ওয়েট, এইটা খুলে ফেলি। আবির পলিথিনটা খুলে ফেললো। এইদিকে মাহি গোসল করে আবিরের আর নিজের পোশাক ধুয়ে বের হইলে মাহি দুজনকে কথা বলতে দেখে বলল, কি ব্যাপার, দুজন এত কি কথা বলো? বলতেছি তোমাকে কিডন্যাপ করে তোমার 2টা কিডনি বিক্রি করে আমরা 2জন ঘুরতে যাব। কথাটা বলে দুজন হাসতে লাগলো। মাহি ভুর কুচকে তাকিয়ে বলল, এখন দুজনের অনেক মিল হয়ে গেছে, আমার কিডনির দিকে চোখ গেছে তাই না? তোমার কিডনির থেকে তো তোমার চোখগুলোও সুন্দর। ওইগুলো বিক্রি হবে তাড়াতাড়ি। ভাইয়া চলো আমরা দুইজনে মিলে বউয়ের চোখ খুলে নেই। আয়নের বাচ্চা, দুইজনকে মেরে ভূত বানিয়ে দিব। বউ তোমার পেছনে ভূত। মাহি ভয়ে পিছনে তাকাতে দেখে কিছুই নাই। আয়ন আবির হাসতে লাগলো। মাহি মুখ ভেঙচি দিয়ে বারান্দায় গিয়ে পোশাকগুলো মেলে দিতে লাগলো। আয়ন আবিরের কানের কাছে গিয়ে বলল, ভাইয়ার বউকে তো মানুষ ভাবি বলে ডাকে। আমি কি তাহলে বউকে আজ থেকে ভাবি ডাকবো? না আপু, ডেকো, ভাবি কইলে সন্দেহ করবে। ঠিক বলেছো। মাহি রুমে আসলে আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, এখন কি সাহায্য করতে পারবে? আগে খাবার খেয়ে আসো, না খেয়ে এত কাজ করতে হবে না, আমি বাকিটা দেখে নিচ্ছি। আমাকে তোমার ল্যাপটপটা দাও। মাহি আবিরকে ল্যাপটপ দিয়ে চলে গেল। আবির ল্যাপটপে কাজ করতে শুরু করে দিল। মাহি খাবারের প্লেট নিয়ে এসে আবিরের সামনে বসলো। আবির ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, রাত 12টার দিকে ওরা ক্লাবে ডিল করতে আসবে। তুমি জানলে কিভাবে? আমার কাছে সব তথ্য আছে। কথাটা বলে আবির মাহির দিকে তাকাতেই মাহি খাবারের লোকমা আবিরকে আর আয়নকে খাইয়ে দিল। আবির মাহির দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, তোমরা 2জন খাও। কত ভাত নিয়েছি খেয়াল আছে তোমার? আমরা দুজন এত খেতে পারবো না। খেতে থাকো। মাহি জোর করে মুখের মধ্যে দিয়ে দিল। মাহির দিকে তাকাতেই মাহি বলল, খাও তো, ভাতের ওপরে রাগ করতে নাই। আয়ন, তুমি গেম কম করে খেলো, পড়াশোনা নাই নাকি? আপু আর 10 মিনিট খেলে পড়তে বসবো। আয়নের কথা শুনে মাহি অবাক হয়ে বলল, আমি কি স্বপ্নের ভেতর আছি নাকি কেউ আমাকে চিমটি দেও তো? আবির চিমটি দিতেই মাহি বলল, আসতে দিতে পারো না, এটা তো বাস্তব। এই আয়ান, তোর শরীর খারাপ হয়েছে নাকি? দেখি, এদিকে আয় তো। দূর, আমার কিছু হয় নাই। আমাকে তাহলে আপু বলছিস কেন রে? তুমি তো আপু হও তাই না? বউ বলা উচিত না, তাই এখন থেকে আপু কমু। আবির বলতে নিষেধ করছে নাকি? না। আল্লাহ জানে তোর মাথায় কি চলছে, নে হা কর। মাহি আবির আয়নকে আর নিজে খাবার খেতে লাগলো। তিনজনে খাওয়া শেষ হলে আয়ন চলে গেল। মাহি আবিরের দিকে তাকাতে আবির বলল, তুমি কি জানো তোমার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে খবর দিয়েছে তোমরা যে আমাদের সাহায্য নিচ্ছ? কি? আবির মাহির দিকে ল্যাপটপ ঘুরিয়ে কল রেকর্ড শোনালো। মাহি যেন আকাশ থেকে পড়লো। মাহি রেগে বলল, ওনার চাকরি যদি আমি খেয়ে না দিছি, আমার নামও মাহিনা। ওয়েট, এত ডাক ভালো না, ওকে দিয়ে কাজে লাগাতে হবে। আপাতত কিছু বলার দরকার নাই। আর হ্যাঁ, আমার ব্যাপারে যেন কেউ জানে না, বারবার সাবধান করছি, কিন্তু আমাদের গ্রুপ ছাড়া কেউ আমাকে দেখে নাই। তোমাকে দেখানোর জন্য আমি নিজেই বলে দিয়েছিলাম, না হইলে আমাদের গ্রুপের চেহারা দেখার ক্ষমতা তোমার নাই। ওকে, সব বুঝলাম। আমি তাহলে স্যারকে জানিয়ে দেই বিষয়টা, তারপর আরো কিছু পুলিশ নিয়ে ওইখানে চলে যাওয়া যাবে।
দিতে হবে না। আমার হাতে যখন এসেছে তখন সব আমি দেখব। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে গুলি খেতে হবে। মাহি কথা শুনে ভুরকুচকে তাকালো। আবির মাহির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল। আরে ওয়েট, আমি তোমাকে প্ল্যানটা বলি। আবির খাট থেকে নেমে দরজা লাগিয়ে দিয়ে মাহিকে প্ল্যান সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিলে মাহি গম্ভীর গলায় বলল। তুমি জামাই হয়ে বউকে গুলি করতে পারবে? মানুষ খুন করা আমার নেশা, সেখানে তো তুমি আবিরকে হাসতে দেখে মাহির রাগ হতে লাগলো। আবিরকে মারতে যাবে আবির সাথে সাথে হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল। চিন্তা করো না, আমি তোমার স্বামী। আমি নিশ্চয়ই নিজের স্ত্রীকে ক্ষত হতে দেখতে পারবো না, বাট এটা করলে ওকে ইনকাউন্টার করে দেওয়া যাবে, কারণ ওই জেলে গেলে ঠিক ফিরে আসবে। আর মেরে ফেললে আর এই কুকর্ম করতে পারবে না। তা ঠিক বলছো। আচ্ছা, মেরো আমাকে। আবির মাহির কপালে চুমু দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। মাহি এই চাকরি ছেড়ে দিতে পারবে? আবিরের কথা শুনে মাহির সাথে সাথে আবিরকে সরিয়ে দিয়ে বলল। এটা কখনোই সম্ভব না। আমি আমার জবকে অনেক ভালোবাসি। তুমি তোমার জব যেমন ছাড়তে পারবে না, তেমনি আমিও পারবো না। ও আচ্ছা। আবির আর কিছু বলল না, খাটের উপর বসে ল্যাপটপ নিয়ে চ্যাটিং করতে লাগলো। চ্যাটিং করা শেষ করে মাহিকে বলল। আচ্ছা শোনো, এখন ঘুমিয়ে নেই, রাত জাগতে হতে পারে। হুম। মাহি আবিরের পাশে শুয়ে পড়লে আবির মাহিকে নিজের বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মাহি আবিরের বুকে শান্তির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আজকে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। হঠাৎ? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি কখনোই আমাকে এভাবে বুকে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দিবে না। তুমি যেমন প্রথম ব্যবহার করছো, আমি তো ভেবেছিলাম সত্যি তুমি বোকাশোকা একটা ছেলে, কিচ্ছু বোঝো না। এইটাই আমাদের ট্যালেন্ট। আমরা যখন যেমন ইচ্ছে অভিনয় করতে পারি। আমাদের ধরা এত সহজ না। আসলে আমি পুলিশ হয়ে তোমাকে ধরতে পারি নাই। আচ্ছা ঘুমাও। না, আদর খেতে ইচ্ছে করছে। মিশন শেষ হইলে এখন ঘুমাও। আবির মাহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহি আস্তে আস্তে ঘুমিয়ে গেল। আবিরও ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে দুইজন উঠে ফ্রেশ হয়ে নেয়। আবির নিচে চলে গেলে দেখে আয়ন সোফায় বসে থেকে পড়ছে। আবিরকে ওর পাশে বসলে আয়ন বলল। ভাইয়া এইটা একটু বুঝিয়ে দাও তো। আবির আয়নকে পড়া বুঝিয়ে দিতে লাগলো। মাহির আম্মু আর রাহেলা বেগম রান্নাঘর থেকে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহির আম্মু বলল। আবিরের সাথে তাহলে ছোট নবাবের মিল হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। দুজন টুকটাক কথা বলতে লাগলো। মাহি এসে ওদের পাশে বসে থেকে দেখতে লাগলো। আয়ন পড়া শেষ করে বলল। ভাইয়া আর পড়বো না। ঠিক আছে। ওই মাত্র 30 মিনিট পড়ছে। এইটাই ওর জন্য যথেষ্ট। আই লাভ ইউ ভাইয়া। এই আম্মু খালি প্যারা দেয়। লাভ ইউ টু, বাট এভাবে বলতে হয় না। উনি তোমার ভালোর জন্য বলে। আবিরের কথা শুনে রাহিলা বেগম বলে উঠল। অন্যর বেলায় বুঝলে কেউ নিজের বেলায় কেন বুঝে না? আবির চুপ হয়ে গেল। মাহি ভুরুকুচকে তাকিয়ে বলল। এই কথার মানে কি আম্মু? কিছু না। আবির ফোনটা বেজে উঠলে আবির কলটা রিসিভ করলো। এই পাশ থেকে রাকিব বলল। আবির তুলি দেশে এসেছে। আবির কথাটা শুনে বলে উঠল। আমি জানি। আর তুই কোথায় আসোস? আবিরের কথা শুনে রাকিব বলল। আমি লেকের পাড়ে আছি। আবির রাকিবকে বলল। আচ্ছা তুই থাক, আমি আসছি। কথাটা বলে কল কেটে দিল। আবির মাহিকে বলল। মাহি, আমি একটু বাইরে যাব, তোমার বাইকটা দিবে কি? হ্যাঁ, নিয়ে যাও। বাইক চালাতে হবে না। একবার তো অ্যাক্সিডেন্ট করেছিলে, আর এইসব চালাতে হবে না। রাহেলা বেগমের কথা শুনে বলল। অ্যাক্সিডেন্ট করছিল, তুমি কিভাবে জানলে আম্মু? আম্মু, তোমাদের দুইজনের সম্পর্ক কি? উনি আর ওনার হাজব্যান্ড আমাকে হসপিটালে নিয়ে গেছিল। ও, তার মানে আগে থেকেই চেনো, তাহলে বললে না কেন? আর আম্মুর উপরে রাগ কেন? উনি তোমার উপকার করছে, এতে তো ওনাকে তোমার সম্মান করা উচিত। চাবি দিবা কি? ড্রেসিং টেবিলের সামনে, আর সাবধানে যেও। আবির সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের উপর থেকে চাবি নিয়ে নিচে চলে আসলো। আহেন বলল। ভাইয়া আমিও যাব। আমি একটু দূরে যাব। ভাইয়া তোমাকে আমি পরে ঘোরাতে নিয়ে যাব। কত দূর যাবা? তোমার আব্বুর কাছে যাবে নাকি? আমিও যাব। উনি তো আমারও আব্বু হয়, তাই না? আয়নের কথা শুনে রাহেলা বেগম আর আবির একে অপরের দিকে তাকালে আবির মুচকি হেসে বলল। হ্যাঁ, আমার আব্বু, মানে তোমার আব্বু, বাট আমি আব্বুর কাছে যাব না। তোমাকে আমি আগামীকাল ঘুরতে নিয়ে যাব। তুমি যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাব। ওকে। কোথায় যাবে?
ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব, আর আমি চাচ্ছি না আমার বিষয়ে কেউ কথা বলুক। কথাটা বলে আবির চলে গেল। মাহির আম্মু মাহিকে বলল, এই মাহি, তোর শ্বশুরকে কল দিস তো, ওনাকে জানানো উচিত। আবির রাহেলার সাথে এমন ব্যবহার করার মানে কি? বড় মানুষের সাথে বেয়াদবি করে। ভাবি এইসব বাদ দেন, ওর মনে আঘাত করেছিলাম তাই আমার সাথে এমন ব্যবহার করে। যদি শাস্তি পাই তাহলে করতে থাক, ওই সব নিয়ে চিন্তা করেন না। ওই যত আমার সাথে খারাপ ব্যবহার করুক, আমাকে ওই অনেক ভালোবাসে। তোমাদের রহস্য কি? যাই হোক, আমার কাজ আছে, আমি রুমে যাই। আর আয়ান, আইসক্রিম কিনে আনতো। মাহি আয়নকে টাকা দিলে আয়ন চলে গেল। আবির বাইক নিয়ে 1 ঘন্টা জার্নি করে রাকিবের কাছে চলে গেল। রাকিবের থেকে কিছু দূরে বসে পড়ল। রাকিব বলে উঠল, তুলি তোকে ছাড়বে না, এইবার মনে হয় তোকে জোর করে হলেও বিয়ে করবে। লাভ নাই, আমি বিবাহিত। আবিরের কথা শুনে রাকিব অবাক চোখে তাকালো। আবির মুচকি হাসি দিয়ে দিলে। রাকিব বলল, কবে বিয়ে করলি? একবার তো জানালিও না। বিজনেসের জন্য আব্বু বিয়েটা করাইছে, আর বিয়েটা হুট করে হয়ে গেছে। রাকিব ভুরুকুচকে বলে। ওদের ধরার যেইটুকু সুযোগ ছিল সব শেষ করে দিলি। আবির রাকিবের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলে, চুপ করবি? তোদের বুদ্ধিতে আমি ওর খপ্পরে পড়ে গেছি। মাফিয়ারে বয়ফ্রেন্ড ভাবলে ঘৃণা লাগে। তোদের জন্য ওর সাথে ঘনিষ্ঠ পর্যন্ত হতে হয়েছে। একবার যদি আমার বউ এসব জানতে পারে, আমাকে খুন করে ফেলবে। আবিরের কথা শুনে রাকিব হাসতে লাগলো। আবির নিচ থেকে ডালের টুকরা নিয়ে ঢিল মারল। রাকিব পা তুলে ফেললো। রাকিব বলল, কোল বেবি কোল, জানোর সাথে দেখা করতে যাবে না? আর এটা ভাবি কেন জানবে? সিক্রেট জিনিস এত প্রকাশ করতে হয় না। তুই তো আর মেয়ে না যে তোর পেটে বাবু চলে আসবে। ওই মেয়ে হয়ে এইসব নিয়ে চিন্তা করে না। আর তুই কি না, যাই হোক, ওটাই কথা না। তুলি তোকে কল দেয় নাই? কল দিয়েছে, সিম বন্ধ করে রাখছি। হঠাৎ করে কিছুজন এসে আবিরকে ধরতেই আবির রাকিব বুঝতে পেরে গেল। রাকিব অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকলো। আবির ওদের সাথে যেতে লাগলো। আবির বাইকের চাবিটা ফেলে দিয়ে গেল আর শেষ বাজিয়ে বুঝিয়ে দিল থানায় নিয়ে যেতে বাইক। আবিরকে নিয়ে চলে গেল। রাকিব বাইকের চাবি তুলে আবিরের মেসেজ আসলে রাকিব পড়ে দেখে মাহির থানায় ঠিকানা দিয়েছে আর ওসিকে কোনো কিছু বলতে না করেছে। প্ল্যান অনুযায়ী কাজ করতে বলো। রাকিব ঠিকানা অনুযায়ী বাইক নিয়ে যেতে লাগলো। এইদিকে আবির গাড়িতে বসে আছে। ভিডিও কল দিলে একজন রিসিভ করে আবিরের সামনে ধরে। তুলি আবিরকে দেখে বলো, কি জান, সিম বন্ধ করে ফেলেছো? তুমি মনে হয় আমার ক্ষমতার ব্যাপারে ভুলে গেছো। ভুলে কেন যাব? আমি জানি আমাকে ধরতে পারবে। তুইও তো অবাক হই নাই? ওদের জিজ্ঞেস করে দেখো, আমি কি একবারও ভয় পাইছি নাকি? গুড, আমার জান দেখি সাহসী হয়ে গেছে। আমাকে এভাবে ধরে নিয়ে যাওয়ার মানে কি? তোমার হিসাব নিকাশ নেব জান। কিসের? 1 বছর কি করলে সেটাই জানতে চাই আমি। প্রেম করছি 100টা, বিয়ে করছি 1000টা। আবিরের কথা শুনে তুলি হাসতে লাগলো। আবিরকে বলো, আমার বিশ্বাস আছে আমার জান কিচ্ছু করে নাই, বাট আমাকে ইগনোর কেন করছো? এইটার মানেও আমি জানি হয়তো 1 বছর কোনো খোঁজ নিইনি, তাই আমার উপরে অভিমান করেছো নিশ্চয়ই। জানি না। আচ্ছা, রাগ করো না, একবার আসো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। পরে আমার উপরে আর রাগ করে থাকতে পারবে না। সব সময় তো দাও, আবার কিসের সারপ্রাইজ দিবে? আগে আসো তো এখানে। আচ্ছা জান, বাই। তুলি কল কেটে দিল। আবির ফোনে গেম খেলতে লাগলো। 30 মিনিট পর একটা বাসার ভিতরে গাড়ি নিয়ে গেল। গাড়ি থামলে মাহিন গেম খেলতে খেলতে গাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলো। আবিরকে দেখে গার্ডরা কিছু না বলে যেতে দিল। সদ্য দরজা খুলে দিলে আবির ভেতরে ঢুকে পড়লো। তুলির আব্বু আম্মুকে দেখে সালাম দিয়ে উপরে চলে গেল। তুলির রুমের সামনে গিয়ে ভেতরে ঢুকতেই তুলি দরজা খুলে দিয়ে আবিরকে জড়িয়ে ধরলো। আবিরের ফোন পড়ে গেল। আবির ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তুলি বলল, এত অভিমান করো কেন? ফোনটা ভেঙে দিলে তো নিজে যেন বড় লোক। আমি তো এতিম নাকি? আপনাদের মতো অত টাকা পয়সা আমার নাই যে আরেকটা ফোন কিনবো। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? তোমার জন্য আমি পুরো ফোনের দোকান বসিয়ে দিতে পারি, কিন্তু তুমি তো জিদ ধরে থাকো, আমার টাকার কিছু নেবে না। আবির ফোনটা ফ্লোর থেকে তুলে পকেটে রেখে ভিতরে ঢুকালে খাটের উপর বসলো। তুলি আবিরের কোলে বসতে গেলে আবির সরিয়ে দিয়ে বলল, ক্ষুধা লাগছে। ওয়েট, খাবার নিয়ে আসতে বলি। তুলি নিচে ফোন দিয়ে খাবার নিয়ে আসতে বলে। আবিরের পাশে বসে বলল, আবির, তোমার সারপ্রাইজ দেখবে? আগে খাবার খাই, তারপর। মাথা ব্যথা করছে। আরে এইটা আগে দেখো, খুশিতে
পরে যেন আমাকে জড়িয়ে ধরতে আসো না। তুলির কথা শুনে আবির ভোর কুচকে তাকালে তুলি গালে কিস করে বলল, এভাবে তাকিয়ে আছে কেন? ভয় লাগে তো। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? চলছে কোনো মতে। তা কি সারপ্রাইজ দেখি একটু? ওয়েট, চোখ বাঁধতে হবে। তুলি আবিরের চোখ বেঁধে নিয়ে যেতে লাগলো। আবির তুলিকে বলল, তুমি কি খুন করতে নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ। কথাটা বলে হাসতে লাগলো। আবিরকে পাশের রুমে নিয়ে চোখ খুলে দিল। আবির চোখ ডলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। আবির তাকিয়ে দেখে খাটের উপরে ফুটফুটে একটা বাচ্চা শুয়ে আছে। তুলির দিকে তাকাতেই তুলি হেসে আবিরের বাহু জড়িয়ে বলল, আমাদের ছেলে আরিয়ান। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তুলির দিকে তাকিয়ে বলল, এইসব কি বলছো? কি ব্যাপার, তুমি খুশি না নাকি? বাচ্চা কোথা থেকে আসলো? আর তুমি আমাকে তো আগে একবার বলো নাই। আরে বাবা, এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? আর লন্ডনে যাওয়ার পর 3 মাস পর আমার শরীর অনেক খারাপ হয়ে যায়। ডক্টরের কাছে গেলে জানতে পারি আমি মা হতে চলেছি। তোমাকে খুশির খবরটা জানাবো ভাবছি, বাট তোমার 1 মাস পরে তো পরীক্ষা ছিল, যার কারণে তোমাকে বলি নাই। আমি জানতাম তুমি জানলে আমার সাথে পাগলামি করতে, লন্ডন চলে যেতে, যেটা তোমার জন্য সেফ না। তাই আমি তোমাকে কিছু জানাই নাই। একেবারে এসে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি পুরো উল্টা। তুমি মনে হয় বাচ্চাটাকে দেখে খুশি না? তুলির কথা শুনে আবিরের কান্না রাগ দুইটাই হতে লাগলো। আবির বুঝতে পারছে না কি করবে। তুলি আবিরকে বলল, কি ব্যাপার, তুমি তো দেখি আমার থেকেও পাশান। নিজের সন্তানকে এত কাছে দেখে একবার কোলেও তো নিচ্ছ না। আবির বাচ্চাটার কাছে যেতে লাগলো। বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটার হাতে হাত রাখলো। বাচ্চাটা ঘুমের ঘরে আবিরের হাত জড়িয়ে ধরলো। আবিরের খুশিতে চোখের পানি চলে আসলো। মাহির চেহারা চোখের সামনে আসলে সাথে সাথে আবির হাত সরিয়ে নিল। তুলি এসে আবিরকে পিছন থেকে জড়িয়ে ধরলে আবির তুলিকে সরিয়ে দিয়ে বলল, তুমি এই বাচ্চাটা কেন নিলে? তুমি নিজের ফ্যামিলি আর নিজের দিকে একবার তাকাইছো? আর আমাদের বিয়ে পর্যন্ত হয় নাই, আর সেইখানে তুমি এই বাচ্চাটাকে কিভাবে রাখতে পারলে? মানুষজন কি বলবে ভেবে দেখেছো? আবিরের কথা শুনে তুলি হেসে গাল দুইটা টিপে দিয়ে বলল, ওলে ওলে, আমার জানটা দেখি অনেক বড় হয়ে গেছে। একবার ভেবেছিলাম বাবুটা নষ্ট করে দিতে, আব্বু আম্মু তো রেগে গিয়েছিল, নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছিল। বাট তোমার কথা মনে পড়ে আমি আর করি নাই। যেমন? দেখো, তুমি ছোট বাচ্চাদের অনেক ভালোবাসো, সেখানে তুমি যদি কখনোই জেনে যাও আমি বাচ্চাটা নষ্ট করে দিয়েছি, পরে তুমি তো কান্না করতে পারো, বাচ্চাটা নিয়ে আসতে বলতে। আর তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আর আজকের একটা ডিল আছে, ওইটা শেষ হইলেই ভেবেছিলাম আগামীকাল আমরা বিয়ে করে নেব। আবির কিছু বলতে যাবে, সাথে সাথে বাচ্চাটা কান্না করে উঠল। তুলির আগে আবির বাচ্চাটা কোলে তুলে নিল। কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। আবির বাচ্চাটার সাথে কথা বলতে লাগলো। বাচ্চাটা কান্না থামিয়ে আবিরের কথা শুনছিল আর হাসছিল। তুলি ওদের পাশে বসে বলল, বাবা, বাপ বেটার কি মিল। আর আবির, তুমি নিজের ছেলে পেয়ে আমাকে তো পাত্তাই দিচ্ছ না। বাচ্চা থাকলে বাচ্চার মায়ের প্রতি অত আগ্রহ থাকে না। আবিরের কথা শুনে তুলি ভুরকুচকে তাকিয়ে বলল, তাই নাকি? একবার আগামীকাল বিয়েটা করে নিই, তখন বোঝাবো মজা। আচ্ছা আবির, চলো, খাবার মনে হয় দিয়ে গেছে। খাবার খাবো না বাবু, কান্না করবে। আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। তুলি চলে গেল। আবির বাচ্চাটাকে বলতে লাগলো, তুমি জানো না তুমি কার ঘরে জন্মগ্রহণ করছো? আমার মতো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। জানো, কখনোই ভাবি নাই এমন কিছু হবে। আমি তো সবসময় চাইতাম আমার মতো জীবন যেন কারো না হয়, অথচ দেখো আমার সন্তান হয়ে তোমাকে এইসব সহ্য করতে হবে। আবির চোখে পানি পড়তেই বাবু কান্না করে দিল। আবির তাড়াতাড়ি চোখের পানি মুছে বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। তুলি রুমে আসলো, খাবারের প্লেট নিয়ে আবিরকে বলল, আবির, বসো, আমি তোমাকে খাওয়াই দিই। তুলি আবিরকে বসিয়ে দিয়ে খাবারের লোকমা পাকিয়ে আবিরের মুখে দিতে লাগলো। আবির খেতে না চাইলেও তুলি জোর করে খাওয়াই দিতে লাগলো। আবির তুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাচ্চার দিকে তাকিয়ে বাবুর সাথে খেলতে লাগলো। আবিরকে তুলি বলল, আবির, হঠাৎ ধরো আমি আর এই দুনিয়াতে থাকলাম না, তুমি কি আমাদের সন্তানকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে সংসার শুরু করে দিবে? উল্টাপাল্টা কথা বলো না। আচ্ছা, রেগে যাও কেন? তুমি দেখি এখন খুব রাগ করো। আর খাবো না। তুলি আর জোর করলো না। হাত ধুয়ে একটা কল দিলে কাজের মেয়ে এসে প্লেট নিয়ে চলে গেল। তুলি আবিরের কোল থেকে বাবুটাকে নিয়ে বলল, সামনে গিয়ে বসো, ওকে খাওয়া নেই, ওর লাগছে ক্ষুধা।
তুমি আবার এটাও বুঝো? মা হয়েছি, এইটুকু বুঝবো না? তুমি কি শুধু আমাকে গুন্ডি মেয়ে ভাবো নাকি? একবার বিয়ে হোক, তখন দেখাবো আমি একজন ভালো বউ আর একজন ভালো মা হয়ে দেখাবো। বাহ, অনেক সুন্দর জোকস। দুটাও তো খালি উল্টা বুঝো। আবির সোফায় গিয়ে বসলো, ফোনটা বের করে চালু করতে লাগলো। চালু হলে আবির তুলিকে বলল, আচ্ছা, তোমার কি আমাকে সন্দেহ হয় না? সন্দেহ কিসের? এই যে যেমন আমাকে 1 বছর ছেড়ে চলে গেলে, আমি তো চাইলে অন্য মেয়েদের সাথে রিলেশনেও যেতে পারি। তোমার তো উচিত আমাকে চেক করা বা আমাকে সন্দেহ করা। আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমার তোমাকে চেক করার প্রয়োজন নাই। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমার সাথে থাকতে না চাও, সেখানে আমি তোমাকে সন্দেহ করে চেক করেও রাখতে পারবো না। তাই যা থাকার সে এমনিতেই থাকবে, তাকে সন্দেহ করার কোনো প্রয়োজন নাই। প্রথম যেই দিন আমি ফার্স্ট তোমাকে এতিমখানার সামনে বাচ্চাদের সাথে খেলতে দেখেছিলাম, তোমাকে আমার অনেক ভালো লেগে গিয়েছিল। তোমাকে আমি ফলো করতাম। তোমার ব্যবহার আচরণ আমাকে প্রতিবারেই মুগ্ধ করে দিত। জানি না, হঠাৎ করে তুমি একদিন আমাকে প্রপোজ করলে। বিষয়টাই অনেক অবাক হয়ে গেছিলাম। তুমি ভয়ে ভয়ে আমাকে প্রপোজ করে যখন কাঁপছিলে, আমার অনেক হাসি পাচ্ছিল। কি তাহলে সেদিন আমাকে অ্যাকসেপ্ট করো নাই কেন? সহজে কোনো কিছু পেয়ে গেলে সে সম্পর্কে কোনো মূল্য থাকে না। ও, আমি যদি আর তোমার পিছনে না ঘুরতাম তখন কি হতো? কি আর হতো, সুযোগ পাইলে তোমাকে ধরে নিয়ে এসে বিয়ে করে নিতাম। গুন্ডি কোথাকার। আচ্ছা শোনো, 10টা বেজে গেছে। তুমি বাবুর কাছে থাকবে নাকি চলে যাবে? আমার পড়া আছে, আমাকে যেতে হবে। আচ্ছা, যাও তাহলে। আবির বাচ্চাটার কপালে চুমু দিয়ে তুলিকে বলল, আমার পিছনে মানুষ আসলে আমার মেজাজ গরম হয়ে যায়। সবাই আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে, বিষয়টা আমার মোটেও ভালো লাগে না। আচ্ছা, টাকা আছে কি? হ্যাঁ, 200 মতো আছে, গাড়ি ভাড়া দিয়ে চলে যেতে পারবো। হাজারখানি দিই? আবির রাগে লুক নিয়ে তাকালে তুলি হেসে বলল। আচ্ছা যাও। আবির বাসা থেকে বের হয়ে গেল। আবির বাসা থেকে বের হয়ে গেলে বাটন ফোন বের করে রাকিবকে কল দিল। রাকিব কল রিসিভ করে বলে, আবির কোথায় তুই? আবির ওর কথা শুনে বলল। ওইখান থেকে নিয়ে যা। আবিরের কথা শুনে রাকিব বলে ওঠে। আচ্ছা তুই থাক, আসছি। আবির প্রতিবারের মতো বটগাছের নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলো। রাকিব বাইক নিয়ে সোজা চলে আসলো। আবির বাইকে উঠলে রাকিব নিয়ে যেতে লাগলো। রাকিব আবিরকে বলল, কেমন আদর খাইলি? কথাটা বলে হাসতে লাগলো। আবির রেগে উঠল। চুপ কর, মাথা গরম আছে। মাহি তোকে কিছু বলছে? আবিরের কথা শুনে আবিরের মুখ থেকে মাহির নাম শুনে অবাক হয়ে বলে, ওনার নাম ধরে ডাকছিল কেন? আমার বউ তার নাম ধরে ডাকবো না তো কি বলবো? আবিরের কথা শুনে বলে, কি? এই জন্য তো উনি তো ছটফট করছিল। তুই কোথায় আছিস? বাইক দিয়ে কোথায় গেল? কিছু বলস নাই তো? রাকিব বলে, না বলি নাই। আবির দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল। গুড, ডিলটা তুলিও করতে যাবে, শুধু ওর ভাই না, ওই যাবে। রাকিব কথা শুনে বলে, তাহলে তুই তো ওইখানে যেতে পারবি না। যেতে হবে, মাহির উপরে হামলা হতে পারে। দুজন কথা বলতে বলতে গোপন আস্থানায় চলে গেল। রাকিব আবির রেডি হতে লাগলো। এদিকে মাহি আবিরকে ফোনের উপর ফোন করতে লাগলো। আবির মাহিকে কল দিয়ে বলল, মাহি, আমাকে নিয়ে চিন্তা করো না। শুনো, ছদ্মবেশ নিয়ে ওইখানে চলে যাও। কেউ যেন আবার ইউনিফর্ম পরে যাও না। আমরা কি বোকা নাকি? আর তুমি এতক্ষণ কই ছিলে? আর ওই ছেলেটাই বা কে বাইক নিয়ে আসলো? হা হা হা, ওইটা আমার ফ্রেন্ড। তোমরা দুজন তো দেখি পাক্কা অভিনেতা। হতেই হয়। আচ্ছা রাখছি, পরে দেখা হবে, আল্লাহ হাফেজ। আবির ফোনটা রেখে চেয়ারে বসে পড়ল। আবিরের বাচ্চাটার কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসতে লাগলো। রাকিব আবিরকে দেখে বলল, আবির কি হয়েছে? আমি অনেক বড় পাপি রে। আবিরের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলল, মানে একটু খুলে বলবি কি হয়েছে? আবির কান্না করতে করতে বলল, রাকিব, আমরা বাবা মা হয়েছি রে, আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। তুলি বলছে আগামীকাল আমাদের বিয়ে। রাকিব আবিরের কথা শুনে থমকে গেল। কিছুক্ষণ ভেবে বলে, চিন্তা করিস না, ওদের খেল খতম করে দিব। এমনভাবে ফাঁসাবো ওদের জেলে সারা জীবন থাকতে হবে। আবির বলে উঠল, আমি ওদের নিয়ে ভাবছি না, আমি ভাবছি বাচ্চাটার কি হবে। আমি যদি মাহিকে বলি ওইটা আমার বাচ্চা, মাহি আমাকে কখনোই মেনে নিবে না। রাকিব কিছুক্ষণ ভেবে বলে, মাই কেন জানতে যাবে? তুই পরিচয় দিবি না, পরে দেখা যাবে এই সব ভেবে লাভ নেই। আর বাচ্চাটাকে একটা এতিমখানায় দিয়ে চলে আসবি। রাকিবের কথা আবিরের পছন্দ হলো না, কিন্তু কিছু বলল না। দুজন আরো প্ল্যান করে 11:30 দিকে দুজন বের হয়ে গেল।
ক্লাবে চলে গেলে দেখে সবাই মাস্ক পরে নাচানাচি করছে। আবির রাকিব দুজন আলাদা হয়ে গেল। এদিকে মাহি ওর লোকজন নিয়ে খুঁজতে লাগলো। আবির উপর তলায় চলে গেল। হঠাৎ করে মাহি আবিরকে টেক্সট করে আবির রাকিবকে করে দিল। আবির রুম নাম্বার অনুযায়ী যেতে লাগলো। দূর থেকে আবিরকে সবাই নজরে রাখতে লাগলো। আবিরকে এভাবে ঘোরাঘুরি করতে দেখে একটা লোক ডাক দিল। আবির সাথে সাথে মাহিকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। মাহি আবিরকে বলল, কি করছো? চুপ করে থাকো, না হলে ধরা খাবো। আবির একটা রুমে যেতে লাগলে লোকটা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে পাহারা দিতে লাগলো। আবির রুমে আসলে মাহি বলল, এটা কি করলে? আরে বাবা, ওরা ডাকলো, চোখে দেখো না? আর তোমাকে এভাবে নিয়ে আসতে ওরা বুঝতে পারলো আমরা ডেট করতে এসেছি। আবিরের কথা শুনে মাহি লজ্জায় মারতে লাগলো। আবির হাসতে হাসতে মাহির হাত ধরে ফেলে বলল, বাহ, বউটা দেখি লজ্জাও পাই। আমি তো ভেবেছিলাম আমার বউয়ের লজ্জা বলে কিছুই নাই। বদমাইশ, আমার লজ্জা নাই? তোমার আছে নাকি? এই দেখো। আবির লজ্জায় মুখে হাত দিয়ে লুকালে মাহি মারতে লাগলো। আবির হাসতে হাসতে বলল, আর মেরো না, কাজে এসেছি, ওইটা কার, চলো। ধ্যাৎ, আমি তো ভুলে গেছি এই বদমাইশ আমার আশেপাশে থাকবে না। তুমি থাকলে আমার কোনো কিছু খেয়াল থাকে না। ওলে ওলে বউ আমার। আবিরকে রাকিব SMS দিলে আবির সাথে সাথে বলল, ওরা 3য় তলায় এসেছে, 12 নম্বর রুমে, ক্লাবে চলে গেছে। আবিরের কথা শুনে মাহি রুম থেকে বের হয়ে গেল। ও লোকেদের ইনফর্ম করে দিল। আবির ওয়াশরুমে চলে গেল, ভালোভাবে মাস্ক ঠিক করে নিল। তারপর পিস্তলে গুলি ভরে নিল, চাকু পায়ের কাছে রাখলো। আবির ভালোভাবে রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে চারিদিকে খেয়াল রেখে হাঁটতে লাগলো। লিফটে উঠে পড়লো, উপরতলায় যেতে লাগলো। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1:34 বেজে গেছে। লিফট থেকে নেমে গুলি ছোড়ার শব্দ হলে আবির দৌড়ে 12 নম্বর ক্লাব খুঁজতে লাগলো। আবির 12 নম্বর ক্লাবের সামনে গিয়ে দেখে গার্ডরা ছুটাছুটি করছে। আবির আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে কাছে গিয়ে একটা একটা করে ধরে মেরে অজ্ঞান করে দিতে লাগলো। ক্লাবের কাছে দরজা দিয়ে ভিতরে ঢুকতেই আবির যেন থমকে গেল। মাইকে তুলির ভাই পাড়া দিয়ে ধরে আছে। তুলি পিস্তল নিয়ে রাকিবের মুখে বাড়ি মারলো। রাকিবকে বলতে লাগলো, তুই MA গ্রুপের সদস্য? প্রতিবার আমাদের ধরবি আর আমরা চুপ করে থাকবো? আমরা জানতাম তোরা আমাদের ধরতে আসবি। আবির সাথে সাথে বের হলে পুলিশ সদস্যগুলো ভিতরে যাবে। আবির থামিয়ে দিয়ে বলল, এইগুলোকে নিয়ে যান, বাকিটা আমরা দেখছি। গার্ডগুলো ধরে নিয়ে যেতে লাগলো। ভিতর থেকে রাকিব বলে উঠল, ধরছস তো কি হয়েছে? এখানে না হয় আমরা মারবো, আর না হয় তোদের মারবো। রাকিবের কথা শুনে ওইখানে থাকা সবাই হাসতে লাগলো। তুলির ভাই মাহিকে তুলে মাহির চুলের ঘ্রাণ নিতে নিতে বলে, বোন তুই এই দিকে দেখ, আমি একটু এই ওসিকে দেখে নিই। আরে দূরে যেতে হবে, এখানে আমাদের তো আরও পার্টনার আছে, তাদেরও একটু দেখতে দে। মাহির আগে ছোটার চেষ্টা করতে লাগলো। দুইজন বিদেশি হাসতে লাগলো। মাহিকে টাচ করতে যাবে। আবির এর ভিতরে সব গার্ডকে দেখে নিয়েছে। ক্লাবের ভিতরে ঢুকে 2 হাত দিয়ে পিস্তল চালিয়ে এক এক করে গুলি করে গার্ডগুলোর মাথা ফেলে দিল। সবাই ওই দিকে তাকাতেই রাকিব হাসতে লাগলো। রাকিব হাসতে হাসতে বলে, তোদের জম চলে এসেছে। তুলি আবিরের দিকে গুলি ছুটতে যাবে, সাথে সাথে রাকিব তুলির পা ধরে টান দিয়ে ফেলে দিল। মাহি আবিরকে দেখে তুলির ভাইকে মেরে ফেলে দিল। মাহি রাকিব পিস্তল ফ্লোর থেকে তুলে ওদের দিকে তাক হলো। হঠাৎ করে দুজন পিছন থেকে কেউ একজন আবিরকে বাড়ি মারলে আবির সোজা ফ্লোরে পড়ে গেল। তুলি ওর ভাইয়ের আব্বুকে দেখে দুজন উঠে মাহি রাকিবকে মেরে নিচে ফেলে দিল। মাহি আবিরের কাছে পড়ে গেল, আবিরকে ধরে বলল, এই ঠিক আছো? এই ওঠো না। তুলির আব্বু আবিরের কাছে এসে লাথি দিতে লাগলো। আবিরের চুলের মুঠো ধরে পড়ল। তুলি আর ওর ভাই মিলে রাকিব আর মাহিকে বেঁধে ফেল। তারপর 4 জন সোফায় বসে পড়ল। আবু একটু আমাদের জমকে দেখি। তুলির আপু আবিরকে তুলতে যাবে, সাথে সাথে আবির পিস্তল দিয়ে গুলি করে দিল। সাথে বিদেশি 2 জন ক্লায়েন্টকে গুলি মেরে দিল। তুলি ওর ভাই আব্বু বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে ওর আব্বুকে ধরলো। তুলির ভাই আবিরকে মারতে লাগলো। আবিরও তুলির ভাইকে মারতে লাগলো। দুজনের মাঝে সমান সমান ফাইট হতে লাগলো। তুলির আপু পেট চেপে ধরে বলে, তুলি ওকে মেরে ফেল। তুলি কান্না করতে করতে বলল, আপু তুমি আমার সাথে চলো হসপিটালে, ভাইয়া এদিকে দেখে নেবে। তুলির আপু তুলিকে বলে, আমার হাতে সময় নেই। তুলি ওকে বিশ্বাস করে ভুল করছস। তুলি ওই আমাদের ঠকিয়েছে। তুলি তুই এখান থেকে পালিয়ে যা, আর না হয় ওকে মেরে ফেল। আব্বু তুমি এসব কি বলছো? কি আমাদের ঠকিয়েছে? আব্বু আব্বু চোখ খুলো। আব্বু কি হলো? আব্বু আব্বু কথা বলো। তুলির আব্বু ফুলরে পড়ে গেল। তুলি ওর আব্বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। তুলি চিৎকার করে কান্না করতে করতে বলল, আব্বু ফিরে আসো না। আব্বু আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না তুমি। আব্বু আব্বু ওঠো না। আব্বু আমাদের ছেড়ে চলে যেও না। আব্বু 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 ওঠো না প্লিজ। তুলি পাগলের মতো ওর আব্বুকে ডাকতে লাগলো আর কান্না করতে লাগলো। তুলির ভাই ওর আব্বুকে মারা যেতে দেখে থমকে গেল। কান্না করতে করতে আবিরকে মারতে মারতে বলে,
আমার আব্বুকে কেন মারলি? আমি তোকে শেষ করে দেব। আবির তুলির ভাইকে এক লাথি দিয়ে দূরে ফেলে দিল। সাথে সাথেই পুলিশ চলে আসলো। সাথে সাথেই তুলির ভাইকে ধরে ফেললো। আবির মুখোশ নেওয়ার জন্য নিচের দিকে হাত দিতেই তুলি পিস্তল নিয়ে গুলি করতে যাবে। সাথে সাথেই মাহি বলে উঠল। আবির, মাহির কথা শুনে আবির পিছন ঘুরে দাঁড়াতেই তুলি থমকে গেল। তুলি যেন শক্তি পাচ্ছে না। তুলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। পুলিশ তুলিকে ধরতে যাবে। সাথে সাথেই তুলি পুলিশের দিকে গুলি তাক করে ধরলো আর বলল, একদম আমার দিকে আসবে না, যে আসবে সেই মারা যাবে। একদম আমার কাছে আসবে না, আমি নিজেই তোমাদের কাছে স্যালেন্ডার করে দিব। তুলির ভাই আবিরকে দেখে বলল, আবির তুমি? হ্যাঁ আমি। আবির, ওদের আমার কাছ থেকে দূরে যেতে বলো। আমি প্রমিস করছি আমি কারও কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমাকে কিছু সময় কথা বলার সুযোগ করে দাও। আমি তো জীবনে তোমার কাছে কিছু চাই নাই। আবির তুলির কথা শুনে আবির সবাইকে দূরে থাকতে ইশারা করলো। তুলি কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে এখন বলবো না কেন তুমি আমার সাথে এমন করলে। আমি শুধু এইটাই বলতে চাই, আবির, আমি তো খারাপ, এটা আমি জানি, কিন্তু আমার ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। আমি তো তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। তার প্রতিদান আমি এইটা পাবো কখনোই ভাবতে পারি নাই। তুলি নিজের এক হাত দিয়ে চোখ মুছতে লাগলো আর বলতে লাগলো, আমি চাইলে তোমাকে তখন তোমার দিকে গুলিটা ছুঁড়ে দিতে পারতাম। দিলাম না কেন জানো? এই হাত দিয়ে আমি তোমায় খাওয়াইছি, এই হাত দিয়ে তোমায় স্পর্শ করেছি, এই হাতটা তুমি প্রথম ধরেছিলে। সেই থেকে এই হাতটা আমার কাছে অনেক প্রিয়। সেই হাত দিয়ে আমি তোমাকে খুন করতে পারি না। তুলি আবার আবিরের দিকে তাকিয়ে বলল, দেখো, রাত 2টা বেজে গেল। এখানে পার্থক্য আছে। এক তখন ছিল দুপুর 2টা, যেখানে তুমি আমার জীবনটা আলোকিত করে দিয়েছিলে, আর এখন রাত 2টা, যা তুমি আমার জীবনটা অন্ধকারে ঢেকে দিলে। কথাটা বলে তুলি পাগলের মতো হাঁটতে লাগলো। সবাই অবাক হয়ে শুধু তুলির কথা শুনতে লাগলো। আবির, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আরে, তুমি চোখের পানি ফেলো না প্লিজ। তোমার তো আজ খুশির দিন, আমাদের পরাজিত করতে পারছো। আর তুমি তো জানো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আবির, জানো, তোমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক সমস্যা ছিল। সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি ভালোবেসেছি। দেখো, আজকে সত্যি তুমি আমার বাবা মায়ের কথা সত্যি করে দিলে। এই জন্যই বলে, বাবা মায়ের বিরুদ্ধে গেলে যা হয়। আবির এসব কি বলছে উনি? এই মেয়ে, চুপ, আমি এখানে কথা বলছি, একদম কথা বলিস না। কেন কথা বলবো না? আবির, আমার কথার উত্তর দাও, উনি কি বলছে এসব? রাকিব মাহিকে বলল, ভাবি, আপনাকে আমরা পরে বুঝিয়ে বলছি, আর আপনারা ওকে ধরেন। ওর এইসব আজাইরা কথা শোনার টাইম নেই। তুলি রেগে রাকিবের দিকে ড্রিঙ্কস গ্লাস ছুঁড়ে মারল। আবিরকে ধরে ফেলো। আবিরের হাত কেটে গেলে তুলি ছুটে এসেছে। আবির হাতে কাজ তুলে রুমাল বেঁধে দিয়ে বলল, সরি, তোমার হাত কেটে যাবে আমি বুঝতে পারি নাই। তুমি কেন ধরতে গেলে? তুলি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে জঘন্য খেলা খেলেছি। তুলি আবিরের কথা শুনে হাসতে হাসতে উঠে সোফায় বসে বলল, আরে, কি বলছো? আরে, মৃত মানুষের কাছে কেউ ক্ষমা চায়? মৃত মানুষ কিভাবে আবার ক্ষমা করে? তুলি প্লিজ, তোমার মুখে আমার নাম নিও না। আমি শুধু একটা জিনিসই ভেবে পাচ্ছি না। আবির, আমি তো খারাপ মেয়ে, মানুষ খুন করি, কিন্তু আবির, আমি তো তোমার মতো এত সুন্দর অভিনয় করতে পারি না। তুলি তুলি কথাগুলো বলে ড্রিঙ্কের বোতল ফুলারের জোরে আছাড় দিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, আরে, আমি তোর জন্য কি করি নাই? আমি তো সব সময় তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য কি করি নাই? সেখানে ভালোবাসাটাই মিথ্যা ছিল। তোর একটুর খুশির জন্য আমি পাগলের মতো ছুটে বেড়াতাম কিভাবে তোকে খুশি করা যায়। আর সেখানে তুই আমাকে কি উপহার দিলি? আমার চোখের সামনে আমার বাবাকে খুন করলি। আমার ভালোবাসার পরিবর্তে তুই আমাকে এত বড় সারপ্রাইজ দিলি। তুই কি বুঝতে পারছস আমার মনের ভিতর কি চলতেছে? আরে, তুই কিভাবে বুঝবি? কোনোদিন তো বোঝার চেষ্টাও করস নাই। তুলি কথাগুলো বলে চিৎকার করে কান্না করতে লাগলো। তুলি কান্না দেখে কথাগুলো শুনে ওইখানে থাকা সবারই চোখে পানি চলে আসলো। আবির মুখ পেতে দিয়ে বলল, তুলি আমাকে তুমি চাইলে খুন করতে পারো, সব কিছুর প্রতিশোধ নিতে পারো। আমি মানছি আমি তোমার সাথে সত্যি অনেক বড় অন্যায় করেছি। আমি সত্যি তোমাকে কোনোদিন ভালোবাসি নাই। আমি প্ল্যান অনুযায়ী তোমার সাথে থেকেছি, ভালোবাসার অভিনয় করেছি। হ্যাঁ মানছি, তুমি আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, 23 বছরের ভিতরে আমাকে কেউ এত ভালোবাসে নাই।
আমার এত খেয়াল রাখে নাই তুলি, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখটাও আমার নাই। আবির কান্না করতে লাগলো। তুলি আবিরের কথা শুনে বলল, তাহলে স্বীকার করলেই আমি তোমার সব থেকে বেশি ভালোবেসেছি। হ্যাঁ দেখো আমার কি ভাগ্য, যারা আমাকে ভালোবাসে নাই তাদের জন্য আমি সব কিছু করতে পারি, অথচ যে আমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলো আমি তার বুকে ছুরি বসিয়ে দিয়েছি। কথায় আছে না যে যাকে বেশি ভালোবাসে তাকে সেই অতটা কষ্ট দেয়। একদম, যেমন আমাকে আমার বাবা মা জীবনের থেকে বেশি ভালোবাসলো, আমি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছি। তোমার দোষ নেই, সব আমার কপাল। আবির, তুমি আমার এই জায়গাটা একদিন ঠিক বুঝতে পারবে। আমার ভিতরে যে ঝড়টা উঠেছে, সেই ঝড় আল্লাহ না করুক তোমার জীবনে আসে। যাই হোক, আমার আর কিছু বলার নাই। আবির, ওদের হাত পা খুলে দাও। তুলির ভাই বলে, বোন, ওদের ছাড়িস না। তোর হাতে তো পিস্তল আছে, ওদেরকে মেরে ফেল। আপু, এই সুযোগ কাজে লাগা। ভাইয়া, ভালো থাকিস। আর জেল থেকে যদি ছাড়া পাস তাহলে জীবনটাই পরিবর্তন করিস। এই পাপের দুনিয়াতে আর আসিস না। আর মনের ভিতর থেকে প্রতিশোধ নেওয়া বন্ধ করে দে। আজ আবিরকে তুই মারলে একদিন আরিয়ান তোকে খুন করতে চাইবে। এভাবে শুধু প্রতিশোধ আগুনে সবাই জ্বলে পড়ে যাবে। ওসি ম্যাম, আমার বাড়ির ঠিকানা আপনাকে দিতে হবে না। আবির সব জেনে। আপনি ও থেকে ঠিকানা নিয়ে আমার সন্তানটাকে একটা এতিমখানায় দিয়ে আসেন। আর না হয় কোথাও ফেলে দিয়ে আসেন। ওর কোনো বাবার পরিচয় নাই। ও হইল একটা জারজ সন্তান। পারলে ওকে মেরে ফেলেন, না হয় কোথাও ফেলে দিয়েন। তুলি কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আবির চিৎকার দিয়ে বলল, ওই কোনো জাদুর সন্তান না, ওই আমার সন্তান। আবিরের কথা শুনে সবাই আবিরের দিকে তাকালো। তুলি নিজের মাথায় পিস্তল ধরে বলে উঠল, গুড বাই আবির, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো ভালোবাসি আজও তোমায়। কথাটা বলে তুলি গুলি চালিয়ে দিল। সবাই তাকাতে দেখে তুলির কান বেয়ে রক্ত পড়ছে। তুলির ভাই চিৎকাতে কান্না করতে লাগলো। আবির দৌড়ে গিয়ে তুলিকে ধরে ফেলো। আবির তুলিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুলি আমি তোমার এমন মৃত্যু তো চাই নাই। এই তুলি, এটা কি করলে? তুলি এমন না করলে পারতে। তুলি আমি তো শুধু তোমায় জেলে দিতে চাইছি, তোমার মৃত্যু তো চাই নাই। এই তুলি চোখ খুলো। এই তুলি, আরিয়ান যে এতিম হয়ে গেল। তুলিকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। সবার চোখে পানি আর ধরে রাখতে পারলো না। তুলিকে পুলিশেরা নিয়ে যেতে চাইলে আবির জড়িয়ে ধরে বলল। ওকে কেউ ধরবেন না। আবির তুলিকে কোলে তুলে নিয়ে বের হতে লাগলো। কেউ আবিরকে বাধা দিল না। আবির তুলিকে কোলে করে হেঁটে নিয়ে যেতে লাগলো। আবিরের পিছন পিছন রাকিব, মাহি, কিছু পুলিশ সদস্য যেতে লাগলো। আবির হেঁটে এতিমখানার দিকে চলে গেল। এতিমখানায় গিয়ে আবির চিৎকার দিয়ে সবাইকে ডাক দিলে সবাই ছুটে আসলো। লাইট জ্বালাতেই তুলিকে এই অবস্থায় দেখে সবাই দৌড়ে এসে আবিরকে জিজ্ঞেস করতে লাগলো, ভাবির মাথা দিয়ে রক্ত পেয়েছ, ভাবির মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? ভাইয়া, ভাবি কথা বলে না কেন? আবির সবাইকে বলল, ওই আর কোনোদিন কথা বলবে না, আর কোনোদিন এখানে আমার সাথে আসবে না। হুজুরা কিছু মেয়েকে আবিরের হাত থেকে তুলিকে নামিয়ে নিল। তুলিকে নিয়ে চলে গেল। আবির ওইখানে হাঁটুকে বসে পড়লো। চারিদিকে তুলির স্মৃতিগুলো ভেসে আসতে লাগলো। আবির সহ্য করতে না পেরে চিৎকার করে বলল, তুলি তুমি কেন আমাদের মতো সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করলে না? কেন কালো পথে হেঁটে চললে? আবিরকে সবাই ধরে তুলো। রাকিব আবিরকে বলল, আজ বুঝতে পারলাম মিথ্যা অভিনয় কতটা ভয়ঙ্কর। জীবনে বেঁচে থাকতে আমি কখনোই এমন মিথ্যা ভালোবাসার অভিনয় করব না। আবির, নিজেকে শক্ত কর। তুলি নাই তো কি হয়েছে, তোদের সন্তানকে বড় করতে হবে। সামনে তোর অনেক দায়িত্ব। আবিরকে সবাই বুঝিয়ে তুলে নিয়ে গেল। আবির রাকিব গোসল করে নিল, লুঙ্গি শার্ট দিলে দুজন পরে নিল। অজু করে তুলির গোসল শেষ করে জানাজার কাপড় পরিয়ে দিল। জানাজার নামাজ পড়ে তুলি বলে যাওয়ার জায়গাটি মাটি দিয়ে আসলো। আবির তুলির কবরের পাশে বসে বলল, এই বেঈমানকে ক্ষমা করে দিও। আবির কবর থেকে উঠে সবার সাথে এতিমখানা থেকে বের হয়ে আসলো। আবির মাহির দিকে তাকিয়ে বলল, আমি একজন বেঈমান মানুষ, আমি জানি তুমি আমার সাথে থাকতে চাও না। ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আবির কথাটা বলে হাঁটা দিল। মাহি কিছু বলল না। 10 বছর পর আরিয়ান সবসময় এমন দুষ্টুমি করা ভালো না, কিন্তু তুমি ওদের মেরে কি অবস্থা করছো? আবির কথা শুনে আরিয়ান বলল, দেখ, তুমি আমাকে বোকা কেন দিচ্ছ? ওরা আমার খাতা ছেড়ে ফেলেছে, আমার ব্যাগ নিচে ফেলে দিল কেন? তাই বলে এমনভাবে কেউ মারে? যাও সবার কাছে ক্ষমা চাও। আরিয়ান ক্ষমা চেয়ে স্কুল থেকে বের হয়ে গেল। আবির সবার কাছে ক্ষমা চেয়ে চলে আসলো। আবির গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। আরিয়ান পিছনে সিটে বসে গম্ভীর কণ্ঠে বলল, আজ মাম থাকলে আমাকে সবার সামনে ছোট হতে দিত না। তুমি সবসময় আমার সাথে এমন করো। ওরা যাকে ঝামেলা করলো ওইটা দেখলো না। আবির আরিয়ানকে বলল, আরিয়ান এমন রাগ জিদ করা ভালো না। আজকে তোমার স্কুলে শেষ দিন ছিল, তুমি তো দেশে চলে যাবে, আর কোনোদিন কি ওদের সাথে দেখা করতে পারবে? সবাই কোথায় কোথায় পড়তে যাবে। আরিয়ান কিছুক্ষণ পর বলে, আসলে তো আমার কাজটা ঠিক হয় নাই,
কিন্তু ড্যাড ওরা তো ইচ্ছা করে ঝামেলা করলো। ধৈর্য আর ক্ষমা করা জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করে। তুমি তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, সেখানে তুমি যদি এমন করো তাহলে কেমন দেখা যায় বলো? আরিয়ান কিছুক্ষণ পর বলে। আর এমন করবো না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আরিয়ানকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখে আবির মুচকি করে হেসে দিল। বাসায় গিয়ে লাগেজ নিয়ে বের হয়ে গেল। কানাডা থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেল। সকালের দিকে এয়ারপোর্টে নামলে আবির আরিয়ানকে কোলে তুলে নিয়ে বের হতে গেলে তুলির আম্মু বাড়ি থেকে আবির দিকে দেখে চলে আসলো। আরিয়ানকে কোলে তুলে নিয়ে আবির বলল, আম্মু আপনি রাখেন, আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আবিরের কথা শুনে তুলির আম্মু বলে, আমরা ভাইজানকে কোলে নিলে কিছু হবে না। আপনার ভাইজান একদম মায়ের মতো হয়েছে, এত জ্বালাতন করে লাস্ট দিনে মারামারি করে এসেছে। আবিরের কথা শুনে তুলির আম্মু হাসতে লাগলো। গাড়ি থেকে উঠলে তুলির মায়ের বাড়িতে চলে গেল। আরিয়ানের ঘুম ভেঙে গেলে তুলির আম্মুর সাথে কথা বলতে লাগলো। তিনজন গাড়ি থেকে নেমে ভিতরে যেতে লাগলো। আবির লাগেজ নিয়ে পিছন পিছন যেতে লাগলো। বাসের ভিতরে ঢুকতে আবির অবাক হয়ে গেল। আবিরকে দেখে আয়ন দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছো? আয়ান, হ্যাঁ। আবির আয়নের কপালে চুমু দিয়ে বলল। অনেক বড় হয়ে গেছো। আবির আয়নের সাথে আরো এগিয়ে গেল। দেখে আরিয়ানকে সবাই আদর করছে। আবিরকে দেখে রাহিলা বেগম আবিরের আব্বু এসে জড়িয়ে ধরলো। আরিয়ান বলে উঠল, ড্যাড ওনারা কে এভাবে আমাকে এত আদর করছে কেন? আর তো তোমাকে এভাবে জড়িয়ে ধরছে কেন? আরিয়ানের কথা শুনে সবাই হেসে দিল। আবির বলে উঠল, এইটা তোমার দাদিমা, ওইটা ছোট দাদিমা, এই জন্য তোমার দাদু হয়, আর উনি তোমার নানা নানি, আর এইটা তোমার চাচু হয়। আরিয়ান সবাইকে সালাম দিয়ে বলে। আর ইনি কে? আবির মাহির দিকে তাকালে আবির কিছু বলল না। মাহি আরিয়ানকে কাছে টেনে বলে, নিজের আম্মুকে চেনো না? আমি তোমার আম্মু হই। মায়ের কথা শুনে আরিয়ান অবাক হয়ে তুলির আম্মুর দিকে তাকালে তুলির আম্মু বলে, হ্যাঁ, এইটাও আমার মম। তোমার ড্যাডের ওপরে রাগ করে চলে গেছিল। আরিয়ান কথাটা শুনে জোরে চিৎকার দিয়ে বলে, ইয়াহু, আমার মামা আসে, দাদা দাদি চাচু সবাই আসে, বাট ড্যাড তুমি আমাকে এতদিন কেন বলো নি? মম আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমাকে একটু ভালোবাসো না। তুমি জানো আমি তোমার জন্য কত কান্না করেছি, তোমার কথা আমার কত মনে পড়তো। আরিয়ানের কথা শুনে আবির অবাক হয়ে গেল। মাহি আরিয়ানের সামনে কান ধরে হাত রুকে বসে পড়ল। আই এম সরি, আর কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। আরিয়ান মাহিকে জড়িয়ে ধরলো। আবির সবাইকে বলো, তোমরা এখানে কিভাবে আসলে আর আমি আসবো এটা তোমরা জানতে নাকি? তুলির আম্মু বলে, আমি ওনাদের বলেছিলাম তোমরা আজ আসবে। ওনারা আমাকে অনেক কষ্টে খুঁজে পাইছিল। ওরা তোমাদের খোঁজখবর প্রতিদিন নিত, কিন্তু তোমাকে বলি নাই, কারণ আমি ভয় পাচ্ছিলাম আমার ছেলে মেয়ের মতো আবার তোমাদের দুজনকে না হারিয়ে ফেলি। বাট পরে ভেবে দেখলাম আরিয়ানেরও মায়ের দরকার আছে, ওর ফ্যামিলির দরকার নেই। আমি বা কয়দিন বাঁচবো, মাহি বা আর কতদিন এভাবে একা থাকবে। আবির তুমি মাহিকে আবার বিয়ে করে নাও। মাহির জায়গায় যে কেউ থাকলে এমন করতো। আবির সব শুনে কিছু বলল না। আবির আরিয়ানকে বলল, আরিয়ান আজান দিয়েছে, নামাজ পড়বে না নাকি? আরিয়ান মাহিকে ছেড়ে দিয়ে বলল, মাম তুমি কিন্তু কোথাও যাও না, আমি ড্যাডের সাথে নামাজ পড়ে আসি। আরিয়ান কথাটা বলে ওর লাগেজটা নিয়ে রুমে চলে গেল। আবির নিজেরটা নিয়ে চলে গেল। আবির ফ্রেশ হয়ে অজু করে বের হইলে আরিয়ান পাশের রুম থেকে টুপি পরে বের হয়ে দুজন নিচে নেমে গেল। আরিয়ান আবিরকে দেখে রাহিলা বেগম বললেন, আরিয়ান একদম হুবহুব আবিরের মতো, তাই না? হ্যাঁ। তো আমাকে তো নিয়ে যাও। আয়নের কথা শুনে আরিয়ান আয়নের হাত ধরে চলে গেল। তিনজন নামাজ পড়ে বাসায় আসলে আবির আরিয়ান কাজীকে সালাম দিল। আরিয়ান মাহিকে জড়িয়ে ধরল। তুলির আম্মু বলে, আবির মাহির পাশে বসো, বিয়েটা করে নাও। আবির আরিয়ানের দিকে তাকিয়ে আরিয়ানকে খুশি দেখে কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে বলল, মাহি, আমার তোমার সাথে কিছু কথা আছে, যদি একটু রুমে আসতে। মাহি আবিরের কথা মতো একটা রুমে চলে গেল। মাহি আবিরকে বলল, কি বলবে? আই এম সরি। অতীত বাদ দিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছি। আমি চাই না আর অতীতে কখনো সামনে আসুক। আমি আরিয়ানের মম হয়ে থাকবো। আরিয়ানও কখনো জানবে না ওর আসল মম কে। ওকে চলো। কি বলতে চাইলে বলো। বলার দরকার নেই, যা শোনার হয়ে গেছে। আবির মাহির সাথে বাহিরে গেল। দুজন বসে পড়ল। কাজী বিয়ে পড়তে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে আরিয়ান বলে, মাম দ্যাট তোমরা আবার বিয়ে কেন করলে? অতিরিক্ত কথা জিজ্ঞেস করা পছন্দ না। আরিয়ান কান্না করতে যাবে, সাথে সাথে মাহি আরিয়ানকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, আরে আরে আব্বু কান্না করে না, আসলে তোমার আম্মুর সাথে আমি রাগ করে বিয়ে ভেঙে দিছিলাম, তাই আবার বিয়ে করে নিলাম। আরিয়ান বলে, ও মাম তুমি দাদের সাথে কাটে দিয়েছিলে? হ্যাঁ।
আরিয়ান আর কিছু বলল না। কাজী সাহেবকে আবিরের আব্বু এগিয়ে দিয়ে আসলো। আবির রাহেলা বেগমের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে দু হাত ধরে চুমু দিয়ে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভুল বুঝে গেছি সারা জীবন। তোমাকে আমি না বুঝে ঘৃণা করতাম। আজ আমি বুঝতে পারি আমি কত বড় ভুল করছি। আবিরের কথা শুনে রাহেলা বেগম আবিরের চোখের পানি মুছে দিতে দিতে কপালে চুমু দিয়ে বলল, বাবু, আমি তোর ওপরে কখনোই রাগ করি নাই। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোর ওপর দিয়ে যা গেছে, আমি মা হয়ে পাশে থাকতে পারি নাই। আবির রাহেলা বেগমকে জড়িয়ে ধরল। আবির ওর আম্মুকে ছেড়ে ওর আব্বুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। সবার সাথে কথা বলে খাবার খেতে বসলো। মাহি আরিয়ানকে খাওয়াই দিতে লাগলো। আবির মাহিকে খাওয়াই দিতে গেলে মাহি বলল, খাওয়া দিও না, পরে যদি আবার তোমায় আঘাত করে বসি। মাহির কথা শুনে আবির থমকে গেল। মাহি হেসে লোকমানটা নিয়ে বলল, আরে মজা করছি, এইভাবে কি ভাবো? আবির কিছু বলল না। সবাই খাবার খেয়ে যার যার মতো রুমে চলে গেল। আরিয়ান নিজের রুমে চলে গেল। আবির ওর রুমে গেলে মাহিও চলে গেল। আবির খাটে বসতেই মাহি এসে পাশে বসলো। আবির মাহিকে বলল, এখনো পুলিশের জব করছো? না, ছেড়ে দিয়েছি। আব্বুর কোম্পানি নিয়ে দেখাশোনা করি। ও আমাকে কি মন থেকে ক্ষমা করতে পারছো? আর আমাকে কি এখনো একটু হইলেও ভালোবাসো? মাহি উত্তরে কিছু না বলে সোজা আবিরের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। আবির মুচকি হাসি দিল।